আপনাদের কাছে আমাদের শরীয়তপুর পোর্টালের প্রতিষ্ঠাতা এবং সমন্বয়কারী দীর্ঘদিন যার ধরে শরীয়তপুর প্রতিষ্ঠা হয়েছিল এর উদ্দেশ্য লক্ষ্য সম্বন্ধে আপনাদের সামনে উপস্থাপন করবেন জনাব সুলতান মাহমুদ সোহাগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শরীয়তপুর পোর্টালের পক্ষ থেকে বাংলা নববর্ষ ও শরীয়তপুর পোর্টালের 12 বছর পূর্তির শুভেচ্ছা। 2012 সালের 14 এপ্রিল আমাদের এই সংগঠনটি যাত্রা শুরু করে। প্রাথমিকভাবে এই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য ছিল জেলার ইতিহাস সংগ্রহ, সংরক্ষণ ও প্রচার করার নির্ভরযোগ্য সংগঠন হিসাবে প্রতিষ্ঠা পাওয়া। সংগঠনটির আরও একটি উদ্দেশ্য ছিল শরীয়তপুর জেলাকে দেশ বিদেশে তুলে ধরা, দেশ বিদেশে শরীয়তপুরবাসীদের মাঝে যোগাযোগ বৃদ্ধি করা, শরীয়তপুর জেলার ইতিবাচক কার্যক্রমের সহযোগী প্রযোজ্য ক্ষেত্রে দায়িত্ব গ্রহণ করা, জেলা সম্পর্কিত সংরক্ষণাগার হিসাবে যথাযথ কার্যক্রম পরিচালনা করা, শরীয়তপুর জেলাকে স্বদেশ ও বহির্বিশ্বে তুলে ধরার বিষয়ে দায়িত্বশীল ও অগ্রগামী ভূমিকা পালন করা। 2012 সালে আমাদের স্লোগান ছিল আমাদের ভাবনায় আমাদের শরীয়তপুর। এক যুগ পরেও আমাদের ভাবনায় আমরা ধারণ করি আমাদের শরীয়তপুরকে। যে শরীয়তপুরে জন্মেছিল অতুল প্রসাদ সেন, গীতা দত্ত, ঘোষপালের মতো গুণী, যারা ভারতকে বিশ্বের দরবারে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, যাদের শিকড় ছিল শরীয়তপুর। খুব দুঃখের সাথে বলতে হয় যে এদের মৃত্যুবার্ষিকীতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জন্ম মৃত্যু দিবসে তাদের শ্রদ্ধাঞ্জলি বা বাণী দিলেও তারা টেকনিক্যালি একটা বিষয়কে এড়িয়ে যাচ্ছেন, সেটা হলো তাদের জন্ম বাংলাদেশ কিংবা শরীয়তপুরে। তারা তাদেরকে দক্ষিণ ভারতের অংশ বলে বলতে এক রাজি। এই মাটিতে আব্দুর রাজ্জাক, হেমায়েতুল্লাহ আলম, এম এ রেজা, টি এম গিয়াসউদ্দিনের মতো রাজনীতিবিদ জন্মেছিলেন। রাজনৈতিক বক্তব্যে যার যার মতো হতে পারে, তবে তাদের নিয়ে আমাদের বক্তব্য হলো তাদের অবদানগুলোকে যথাযথভাবে তুলে ধরা। শরীয়তপুরের পুরাতত্ত্ব, মহিষারের দিঘি, মনসবাড়ির কিংবদন্তি নিয়ে নানা জনের নানা বিষয় থাকলেও আমরা সবসময় তুলে ধরেছি এর ভেতরের এবং এর মূল ইতিহাসগুলোকে। শরীয়তপুরবাসীদের দেশ বিদেশে অবদানের সুখ্যাতি দেশ জোড়া, কিন্তু আমরা শরীয়তপুরবাসীগণ কতটুকু জানি? দেশের প্রথম বেসরকারি ব্যাংক, দেশের প্রথম বেসরকারি হাসপাতাল প্রয়াত জয়নুল হক শিকদারের গড়া, এটা পত্রপত্রিকার কল্যাণে আমাদের জানা। কিন্তু আমরা অনেকেই জানি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রতিষ্ঠাতা আমাদের শরীয়তপুরের আব্দুর রাজ্জাক। রাইস লাইন তৈরিতে যার ভূমিকা ছিল তিনিও শরীয়তপুরবাসী ছিলেন, হয়তোবা আমরা কেউ জানি না। প্রতিষ্ঠাকাল থেকে আমাদের সংগঠনটি আমাদের ফেসবুক ও ওয়েবসাইটের মাধ্যমে শরীয়তপুরের স্মরণীয় বেরোনীয় ব্যক্তিদের জন্ম বা মৃত্যু তারিখে তাদের জীবন ও কর্ম সম্পর্কে আমরা বিস্তারিত তুলে ধরার প্রচেষ্টা চালিয়েছি সবসময়। 2015 সালে প্রতিষ্ঠা করে শরীয়তপুর পোর্টাল গ্রন্থাগারের সাধারণ গ্রন্থাগারের লক্ষ্য উদ্দেশ্যের বাইরেও আমাদের কয়েকটি বিশেষ উদ্দেশ্য ছিল। সেটা হলো শরীয়তপুরবাসী লেখক, প্রকাশক এবং পাঠকদের মাঝে সেতু বন্ধনে কাজ করে যাওয়া। আবু ইসহাকের মতো ব্যক্তির জন্ম শরীয়তপুর হলেও কোন এক অখ্যাত বা কম জনপ্রিয় শরীয়তপুরবাসী কবি বা সাহিত্যিকদের স্মৃতিকে আমরা ধরে রাখার চেষ্টা করেছি অবিরত। 21 সালে আমাদের ঘোষিত শরীয়তপুর লেখক ও পাঠক বর্ষ 1 বছর ব্যাপী এই ঘোষণায় আমরা শরীয়তপুরবাসীদের বিভিন্ন বইগুলো সংগ্রহ করেছি এবং একমাত্র আমরাই লাইব্রেরি এবং লাইব্রেরিদের মাঝে পারস্পরিক সহযোগিতার বিষয়টি আমরা প্রচলন করার চেষ্টা করেছি। একটি লাইব্রেরিতে একটি বইয়ের একাধিক কপি থাকলে সেটা অন্যদের মাঝে বিনিময় করার একটা সংস্কৃতি চালু করার চেষ্টা করেছি। ক্ষেত্রে ভূমিকা রেখেছেন অনেকেই।
শরীয়তপুরের ভেদরগঞ্জে অবস্থিত উন্মুক্ত গ্রন্থাগার বলা চলে পৃথিবীব্যাপী সুনামজনক। সে এই আমাদের প্রতিষ্ঠানকে, আমাদের শরীয়তপুর পোর্টালকে তিনি বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। তার কাছে সংরক্ষিত অনেক বই সে বিভিন্ন জনের কাছে বিভিন্ন লাইব্রেরিতে উপহার হিসাবে প্রেরণ করেছে এবং শরীয়তপুরবাসী অনেক লেখকগণ আমাদের কাছে বই পাঠিয়েছেন। সেই বইগুলো আমরা বিভিন্ন লাইব্রেরিতে উপহার হিসাবে দিয়েছি। শরীয়তপুরের কিছু প্রকাশনী তারাও আমাদেরকে বই পাঠিয়েছে। আমরা চেষ্টা করেছি শরীয়তপুরের লেখক, পাঠক ও প্রকাশনীদের মাঝে যোগসূত্র তুলে ধরা। এরই ধারাবাহিকতায় শরীয়তপুর জেলাবাসী শরীয়তপুরে জন্মগ্রহণ করে, শরীয়তপুরে বসবাস করে যে সকল সাহিত্যিক শরীয়তপুরকে নিয়ে তাদের বইতে সাহিত্য রচনা করেন, কিন্তু তাদের বাড়ি শরীয়তপুর নয়, তাদের সাহিত্যকেও আমরা সংরক্ষণ করার ব্যবস্থা গ্রহণ করেছি। এখানে একটি উল্লেখযোগ্য, মনোহর শিকদার মেডিকেল কলেজের পরিচালক, উনি তার রচিত কয়েকশো বই শরীয়তপুরের বিভিন্ন লাইব্রেরিতে উপহার হিসেবে দিয়েছেন, যেটা পৌঁছে দিয়েছে শরীয়তপুর পোর্টাল গ্রন্থাগার। এবং ওনার হাত ধরেই শরীয়তপুরে প্রথম বিভিন্ন লাইব্রেরিতে বা আমাদের শরীয়তপুর পোর্টালে প্রতিষ্ঠিত হয় শরীয়তপুর জেলায় কর্মরতদের কর্নার। এবার আমাদের 12 বছরের পথ চলায় কয়েকজন ব্যক্তির ভূমিকাকে আমরা স্বীকার করতেছি। সংগঠনটির লোগো অঙ্কন করেন শরীয়তপুরের কৃতি সন্তান, পাঠ্যপুস্তকের 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী পর্যন্ত চিত্র অঙ্কনকারী, এখানে দেখবেন লেখা আছে সুদর্শন বাসা, তার হাত ধরে আমাদের মনোগ্রামটি তৈরি হয়। আমাদের ফেসবুক পেজ তৈরি করেন শরীয়তপুরবাসী সাহিত্যিক রেদওয়ান মাসুদ। আমাদের শরীয়তপুর পোর্টালের 12 বছর পূর্তির যে লোগোটি অঙ্কন করেছেন তিনি শরীয়তপুরের আরেক কৃতি সন্তান, এমনকি ভেদরগঞ্জের কৃতি সন্তান আব্দুল আজিজ কালু হালদারের ছেলে মাসুম হাসান। এবার আমরা স্বীকার করব কয়েকটি প্রতিষ্ঠান আমাদেরকে এই 12 বছরে বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছে। 2017 সালে জেলা পরিষদ শরীয়তপুর আমাদেরকে লক্ষাধিক টাকা অনুদান প্রদান করে তাদের টাকায় কম্পিউটার ও বই ক্রয় করা হয়। 2021 সালে শরীয়ত সংস্কৃতি মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তর আমাদেরকে নগদ টাকা ও বই প্রদান করে। শরীয়তপুর থেকে প্রকাশিত পত্রিকা বর্তমান এশিয়া আমাদের সাথে যৌথভাবে শরীয়তপুরের ইতিহাস নিয়ে বিশেষ সংখ্যা বের করা হয়েছিল, যদিও সেটা আমরা পুরোপুরি ধরে রাখতে পারিনি। 2016 সালে জেড.এস. শিকদার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ল সোসাইটি তাদের শিক্ষার অংশ হিসাবে বেছে নেয় শরীয়তপুর জেলার বিভিন্ন দর্শনীয় স্থান ও গুরুত্বপূর্ণ স্থানগুলো। তাদের বিভাগের অন্তত কয়েকশো ছাত্র শরীয়তপুরের দর্শনীয় স্থানগুলোর ইতিহাস, তাদের ভূমিকা, ঐতিহাসিক বিবরণ নিয়ে কাজ করে। সেগুলো থেকে তাদের অ্যাসাইনমেন্ট করতে হয় আইন বিভাগের চেয়ারম্যান এবং আইন অনুষদের ডিন ডক্টর ইমরান পারভেজ খান, উনি নিজ উদ্যোগে এই কাজগুলো করেন, বিভিন্ন সময় আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে সহায়তা করেন। আমাদের কয়েকটি ব্যর্থ চেষ্টাও ছিল। 2017 সালে গুগল প্লে স্টোরে হ্যালো শরীয়তপুর নামে আমাদের একটি মোবাইল অ্যাপ ছিল, যেটা ব্যবহার করে শরীয়তপুরবাসীগণ সরাসরি যোগাযোগ করতে পারতেন। টেকনিক্যালি অথবা বিভিন্ন কারণে সেটাকে আমরা ধরে রাখতে পারিনি। 2022 সালে শরীয়তপুরবাসী সাহিত্যিকদের অবদানকে তুলে ধরার জন্য আমাদের প্রতিষ্ঠিত সবুজ ভূমি পত্রিকাটি আমরা এখন পর্যন্ত তার ধারাবাহিকতা রক্ষা করতে আমরা ব্যর্থ হয়েছি। এরপরে শরীয়তপুর আমাদের অন্যতম আরেকটি উদ্যোগ হলো শরীয়তপুর পোর্টাল.info। এটা শরীয়তপুর জেলা বিষয়ক একটি অনলাইন তথ্য পোর্টাল। এখানে সহজভাবে যদি আমি বলি, এখানে আপনি শরীয়তপুর সম্পর্কে যাই বুঝবেন, শরীয়তপুরের লঞ্চ, বাস, শরীয়তপুরের জনপ্রতিনিধি
তার কোনো না কোনো অংশ আপনি আমাদের শরীয়তপুর পোর্টালের পাতায় পাবেন। আমাদের ইচ্ছা ছিল শরীয়তপুরের সাথে যোগাযোগ সহজভাবে বলতে চাই, আপনি যদি খুঁজেন শরীয়তপুরের চিকিৎসা প্রতিষ্ঠান, তাইলে আপনি হয়তো বেদরগঞ্জের হয়তো না, আপনি পাবেন মডার্ন হাসপাতালকে আপনি পাবেন। আবার আপনি যদি শরীয়তপুরের বেদরগঞ্জের নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে নাম ধরে খোঁজেন, সেখানেও আপনি তার ফোন নাম্বার এবং তার পরিচিতি সম্পর্কে জানতে পারবেন। শরীয়তপুরবাসীদের জন্য আমরা কতটুকু করতে পেরেছি সেটা বিষয় নয়, তবে আমাদের চেষ্টাটা কখনোই কম ছিল না। অনলাইন পোর্টালের উদ্দেশ্য ছিল জেলার ইতিহাস, স্মরণীয় বরণীয় ব্যক্তিদের জীবনী, শিক্ষা প্রতিষ্ঠানের যোগাযোগ ও বিস্তারিত পরিচিতি, চিকিৎসা প্রতিষ্ঠান, বিভিন্ন পেশাজীবী, ডাক্তার, আইনজীবী, সাংবাদিক, এদের যোগাযোগ ও পরিচিতি তথ্যগুলো তুলে ধরা, বিভিন্ন সংগঠনের পরিচিতি এবং তাদের উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বা শরীয়তপুরের কল্যাণের কাজগুলো তুলে ধরা। আপনি যদি একটি ফ্যাশন হাউসকে খুঁজতে চান, আপনি শরীয়তপুর পোর্টালে তার তথ্য পাবেন। সবটা আমরা শরীয়তপুর পোর্টালে আনতে পারিনি, নানা রকম সীমাবদ্ধতা এজন্য, তবে আমাদের প্রচেষ্টা সবসময় ছিল। একযোগ প্রতি উপলক্ষে শরীয়তপুর পোর্টাল .info বিশেষ উদ্যোগ হল বিগত 12 বছরে আমাদের সংগৃহীত যে তথ্যগুলো ছিল সেখানে আমাদের কিছু সীমাবদ্ধতা থাকে। যেমন আপনি যদি শরীয়তপুরের লজ শিরোনামে খোঁজেন, যে নাম্বারটি পাবেন সেই লোকের বক্তব্য হলো, আমি 4 বছর যাবৎ সুরেশ্বর ঘাটের ইজারাদার নেই, আপনি কেন আমাকে ফোন করছেন? আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করছি যে সে তার জায়গা থেকে আমি তার নাম্বারটি রিমুভ করতে ব্যর্থ হয়েছি। আমার জানা ছিল না যে তিনি এখন সুরেশ্বর ঘাটের দায়িত্বে নেই। এই 12 বছর পূর্তিতে আমরা 5.5 থেকে কমপক্ষে 5,000 ডাটা কালেকশন করব, যেটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ভেরিফাই করে দেবে যে এবং সে স্বীকৃতি দেবে যে এই নাম্বারটা আমি পাবলিকলি প্রকাশ করার সুযোগ দিলাম। নিকট ভবিষ্যতে শরীয়তপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমাদের ওয়েব পেজ ব্যবহার করে আপনি সরাসরি কথা বলতে পারবেন, অথবা আপনি ক্লিক করলে সরাসরি ইমেল করতে পারবেন, অথবা যদি আপনি চান তাদের ফেসবুক পেজে মেসেজ পাঠাতে পারবেন। আমাদের চিন্তা ছিল এতে এবং প্রতিষ্ঠান দুটি লাভবান হতে পারে, যেটাকে আমরা উইন উইন পদ্ধতি বলে অভিহিত করে থাকি। আমাদের নিরন্তর প্রচেষ্টা শরীয়তপুরের ইতিবাচক বিষয়গুলোকে আমরা তুলে ধরা। শরীয়তপুর পোর্টাল ইনপুর প্রতি মাসে অন্তত 4 থেকে 5,000 ব্যক্তি তার প্রয়োজনে আমাদের ওয়েবসাইট ব্যবহার করে থাকেন শরীয়তপুরকে যোগাযোগ করার জন্য। তথ্য এবং বইয়ের বাইরেও শরীয়তপুরের তথ্য এবং বইয়ের বাইরেও আমরা যে সকল ভূমিকাগুলো রাখি, শরীয়তপুর বিষয়ে যদি কেউ বই প্রকাশ করেন, অনেকে আমাদের সাথে যোগাযোগ করেন তথ্যের জন্য। সম্প্রতি শরীয়তপুর অতীত ও বর্তমানের 3য় সংস্করণ বের হয়েছে, সেখানে শরীয়তপুর পোর্টাল তার সক্ষমতা অনুসারে তথ্য পাঠানোর ব্যবস্থা করেছে বা লেখকের তথ্য দিয়ে সরবরাহ করেছে। শরীয়তপুর পোর্টাল কখনো কখনো লিঙ্ক কিংবা মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে। আমি এখানে যদি বলি যে আমাদের বেদরগঞ্জের বা শরীয়তপুরের সুপরিচিত উদ্যোগের প্রতিষ্ঠান সোশ্যাল আনবেকিং অ্যাডভান্সমেন্ট সেবা যদি চিন্তা করে তার আগামী বছর স্ট্র্যাটেজি প্ল্যানটা কি হবে, অথবা তার টিকে থাকার সক্ষমতা, অথবা তার সফলতার পেছনে বা তার স্ট্র্যাটেজিতে কখনো কোথাও ভুল আছে কিনা, সে যদি চায়, যদি শরীয়তপুর পোর্টালকে সে দায়িত্ব দিতে চায়, তাহলে আমরা বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য চিকিৎসক, উচ্চ যোগ্যতা সম্পন্ন চিকিৎসক এবং তার শিক্ষকদের মাধ্যমে সেবার টোটাল বিষয়টাকে আমরা বিশ্লেষণ করতে সক্ষম হব। কাজটা সেবা করবে জেনেটিক বিজনেস
ডিপার্টমেন্ট, বাট আমরা মধ্যস্থতা করতে পারবো। মেহেরগঞ্জ পৌরসভা যদি চায় তার ট্রাস্ট বা ময়লা অপসারণে লাক্সই কোনো প্রযুক্তি বা লাক্সই কোনো টেকনিক প্রচলন করবা বা আবিষ্কার করবা, সেক্ষেত্রে অবশ্যই আমরা জেনে শিক্ষা বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ডিপার্টমেন্টের গবেষকদেরকে মাধ্যমে আমরা অবশ্যই মেহেরগঞ্জ পৌরসভার ময়লা ব্যবস্থাপনা সম্পর্কে একটা উপায় দিতে পারব, যেটা ইন্টারন্যাশনাল মানের। কারণ তাদের অনেকেই বাইরে থেকে কাজ করে আসছে এবং তারা বাইরের ময়লা ব্যবস্থাপনা বা এসব সম্পর্কে তাদের যথেষ্ট যোগ্যতা আছে। এর বাইরেও আরেকটি ব্যাপার আছে, সেবা যদি চায় যে আমার বিশ্ববিদ্যালয়ের বা আমাদের বিশ্ববিদ্যালয়ের বা মেহেরগঞ্জের বিশ্ববিদ্যালয়ের কয়েকজনকে ইন্টার্নশিপ করার সুযোগ দেবে, আমরা সেখানে মধ্যস্থতা করতে রাজি আছি। সংবাদপত্রগুলো কখনো কখনো আমাদের ওয়েবসাইট ব্যবহার করে তথ্য প্রকাশ করে। আমাদের ভালো লাগার একটা বিষয় হলো অন্তত 50টি ওয়েবসাইট আমাদের রেফারেন্স ব্যবহার করে তাদের আর্টিকেল তৈরি করে থাকে, সেটা ছোট কিংবা বড়। যেহেতু শরীয়তপুর পোর্টাল শরীয়তপুরের বিভিন্ন সংগঠন বা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ করে, আমরা তাদের বিভিন্ন সংগঠনের গঠনতন্ত্র, তাদের স্ট্র্যাটেজি প্ল্যান, তাদের ফিউচার প্ল্যান রচনায় আমরা কখনো কখনো ভূমিকা রাখতে পারি। এবার আমাদের বিষয়টা হলো 12 বছর পূর্তিতে আমরা একটু আবেগিক, আমরা একটু শরীয়তপুরকে ভিন্নভাবে একটু দেখি। আপনি যখন একটি চিকিৎসা প্রতিষ্ঠান খুঁজবেন, এটা নিকট ভবিষ্যতের কথা, আজকে বা কালকে না, হয়তো বা 2-1 সপ্তাহ লাগতে পারে, যে একটি হাসপাতাল তার পূর্ণাঙ্গ পরিচিতি আমাদেরকে দেবে। আপনি সেখানে খুঁজতে পারবেন কোন কোন ডাক্তার আছে, এবং আপনি সেটাও পাবেন যে আজকে সেখানে কোনো মেডিকেল ক্যাম্পেইন আছে কিনা। কোন একটি সংগঠন যদি তার বার্ষিক সভায় 15 দিন বা 1 মাস বা 2 মাস আগে থেকে প্রচার করার সুযোগ চায়, আমরা সেখানে তাকে সুযোগ দেব ইভেন্ট আর্কাইভস নামক অংশ হিসাবে। সেখানে প্রতিদিন আপডেট হতে থাকবে, সেখানকার প্রচার হবে, সেখানে কারা কারা উপস্থিত থাকবে, কোথায় হবে, টোটাল ডাটাগুলো থাকবে। যেদিন সেই অনুষ্ঠানটি হবে সেটা হয়ে যাবে আজকের শরীয়তপুর নামে অংশে চলে যাবে। অর্থাৎ আপনি আমার ওয়েবসাইট ভিজিট করলে জানতে পারবেন আজকে শরীয়তপুরের কোথায় কোন অনুষ্ঠানটি হচ্ছে। অনুষ্ঠান শেষের পরে সেটা হয়ে যাবে ইভেন্ট আর্কাইভস। আপনি অনেকদিন পর্যন্ত এবং আমাদের সামর্থ্য অনুসারে যতদিন ওয়েবসাইট থাকবে, আপনি আপনার অনুষ্ঠানের সবকিছুর স্মৃতি সেখানে পাবেন। সংবাদপত্রগুলো তাদের সংবাদ তৈরিতে আমাদের ওই পাতা থেকে তথ্য, উপাত্ত এবং ডাটা নিয়ে তার সংবাদ প্রকাশ করতে পারবে। আমরা আমাদের কিছু সীমাবদ্ধতার কথা বলব। আজকের অনুষ্ঠানে আমার অন্তত 150 থেকে 200 জন থাকার কথা ছিল, যারা শুধুই মাত্র শরীয়তপুর পোর্টালের সাথে কাজ করবে। অন্তত শরীয়তপুরের 10 থেকে 15টি সংগঠন কাজ করার কথা, কিন্তু সেখানে আমি ব্যর্থতায় স্বীকার করি যে তাদের হয়তো বা খেয়াল ছিল না, অথবা আমারও বলতে খেয়াল ছিল না যে 14 ফেব্রুয়ারি 1 বৈশাখ আজকে অনেকেরই অনুষ্ঠান আছে, এর জন্য আজকে হলরুম কিছুটা ফাঁকা। কিন্তু কাজে আমরা ফাঁকা হব না। আমার অন্তত ল ডিপার্টমেন্টের 150 জন স্টুডেন্ট, হাসিমুখ মেহেরগঞ্জ সংগঠনের 30 থেকে 35 জন সদস্য, বিডি ক্লিন শরীয়তপুরের অন্তত 100 জন শিক্ষার্থী বা সদস্য আমাদের সাথে কাজ করার প্রত্যয় ঘোষণা করেছে। আমরা প্রতি মাসে অনেকগুলো ফোন রিসিভ করি যে ভাই এটা কি অমুক হাসপাতাল, অথবা এটা কি অমুক কুরিয়ার। আমরা বলি না, আমরা কুরিয়ার না। আপনি যদি চান এই কুরিয়ারের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আমরা সবার জন্য কাজ করি বা একা কারোর জন্য কাজ করি না। আমাদের ফিউচার প্ল্যানটা একটু বলতে চাই। যদি আমাদের সহযোগিতায় কেউ এগিয়ে আসেন, আমাদেরকে যদি কেউ সাপোর্ট দেন, তবে আমরা শরীয়তপুরের যোগাযোগ এবং শরীয়তপুরকে জানতে একটা সুন্দর জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। আজকে শরীয়তপুরের যেসব মহৎ ব্যক্তি বা গুণী ব্যক্তিদের জন্ম, তাদের সম্পর্কে আজকে পাতা প্রকাশ হবে, সেখান থেকে জানতে পারবেন। অথবা আমরা বিভিন্ন পত্রিকাকে
তথ্য প্রোভাইড করবো, সেজন্য আজকে নিবন্ধন প্রকাশ করতে পারে। আমাদের কম সামর্থ্যে ছোট ছোট মানে অফিস ভাড়া, 2-3টা কম্পিউটার পরিচালনা করা, ইন্টারনেট বিল দেওয়ার পর ভালো এবং নতুন কিছু করার সামর্থ্য আমাদের খুব কমই থাকে। আমি আর সময় নিতে চাচ্ছি না, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার কথায় বা বক্তব্যে কোথায় বুঝতে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অথবা শরীয়তপুরকে জানার জন্য আপনাদের যদি আগ্রহ থাকে আমাদের অনলাইনে বা আমাদের সাথে কথা বলার বা আমাদেরকে বুদ্ধি পরামর্শ দেওয়ার অনুরোধ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুলতান মাহমুদ সোহাগ, প্রতিষ্ঠাতা শরীয়তপুর পোর্টাল, সুন্দরভাবে শরীয়তপুর পোর্টালকে আমাদের সামনে উপস্থাপন করার জন্য। সম্মানিত অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শরীয়তপুর পোর্টালের সাবেক সভাপতি জনাব জসিম মীর। সম্মানিত অতিথি কয়েকজনের নাম না বললেই নয়, আমাদের শরীয়তপুর পোর্টালকে আজকে জায়গায় এগিয়ে নেওয়ার জন্য যাদের অবদান অনস্বীকার্য। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বন্ধুবর্গ জনাব আবেদন জনু, বিশিষ্ট ব্যবসায়ী এবং সাধারণের কৃতি সন্তান। আমাদের মাঝে উপস্থিত আছেন সখীপুরের প্রতিনিধি জনাব মাহমুদ সোনি। আমাদের মাঝে উপস্থিত আছেন সাংবাদিক মিরাজ শিকদার বন্ধু কালবেলা সাংবাদিক, তাকে তার আসন গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন সখীপুরের বন্ধু জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রাইমারি শিক্ষক জনাব আব্দুল ইসলাম সবুজ এবং সুজন হাওলাদার। আমাদেরকে সহায়তা করেছে বিভিন্ন সময়ে। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রবাসী বন্ধু জনাব মাসুম ঢালি, এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বৈশাখী জনপ্রতিনিধি, বিশিষ্ট ক্রীড়াবিদ এবং ভেতরগঞ্জ উপজেলা ক্রীড়া পরিষদের সদস্য জনাব লালন খান। সুপ্রিয় বন্ধুরা, এখন আপনাদের মাঝে সূচনা বক্তব্য আরেকটি উদ্বোধনী বক্তব্য রাখবেন জনাব নুরুল হক নুরুল মোড়ল, তাকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। শরীয়তপুর পোর্টাল সম্পর্কে বন্ধুবর সোহাগ প্রতিষ্ঠাতা দীর্ঘ সময় নিয়ে আপনাদের সুন্দরভাবে এই প্রচেষ্টা কি করণীয়, কি সীমাবদ্ধতা সবাই শুনছেন ইতিমধ্যেই। আমি সময় ক্ষেপণ করব না। সবাইকে আমার এই শরীয়তপুর পোর্টালের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের সাথে সম্পৃক্ততায় আসছেন। আর তো আমাদের এই শরীয়তপুর পোর্টালের সাথে আপনারা সহযোগিতা এবং বিভিন্নভাবে যেভাবে জায়গা থেকে বিভিন্ন সময়ে সহযোগিতা করে আসছেন এবং করে থাকবেন এই আশা ব্যক্ত করি। তো একটা অরাজনৈতিক তথ্যভিত্তিক সংগঠন, যেহেতু এখানে আমরা দলমত নির্বিশেষে সবাই সবার জায়গা থেকে এই জিনিসটাকে শরীয়তপুরের একটা মানে অবস্থান, যে আমরা এই ওয়েবসাইটে আমরা এত ব্যাপক প্রসার বিস্তার হয়েছে। তো সোহাগের পরিশেষের যে বিষয়টা ফিনান্সিয়াল জায়গা থেকে আমরা সবার কাছ থেকে ওরকম ভাবে কোনো চাঁদা আকারে ইয়ে না করলেও আমাদের সদস্য বিষয়টা তুমি আরেকটু ইয়ে করলে আমরা ইনশাল্লাহ সবাই তোমার এই সংগঠনকে আমাদের করে নিব এবং শরীয়তপুরের একটি বিরাট সংগঠনে পরিণত করব এই আশা ব্যক্ত করে সকলকে আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখবেন সাহেব শিকদার, প্রতিষ্ঠাতা সদস্য হাসিমুখ সংস্থা, ভেতরগঞ্জ পৌরসভা। আসসালামু আলাইকুম। আমাদের ভাবনায় আমাদের শরীয়তপুর আজকের 2012 সাল থেকে এই পর্যন্ত এই ধারার অব্যাহত রেখে এই শরীয়তপুর পোর্টাল এগিয়ে চলেছে। শরীয়তপুর পোর্টাল হচ্ছে একটি তথ্য ভান্ডার, একটা পোর্টাল যেখানে আপনারা শরীয়তপুরের সকল আপনার যে তথ্যগুলো আছে সেগুলো পাবেন। তো এর ধারাবাহিকতায় শরীয়তপুর পোর্টাল তৈরি হয়েছে 2012 সালে মানুষের সেবা, মানুষকে সাহায্য করার লক্ষ্যে, মানুষের তথ্য নিয়ে সাহায্য করার লক্ষ্যে। আমরা জানি যে আসলে তথ্য হচ্ছে সম্পদ। তথ্য ছাড়া আসলে তেমন ভাবে পৃথিবীতে চলাটা খুবই কষ্টকর। একটি ছোট একটি রুম থেকে শুরু হওয়া গুগল, সে আজকে 1.93 বিলিয়নের যে ট্রিলিয়নের যে কোম্পানি হয়ে দাঁড়িয়েছে, এটা তাদের একমাত্র সম্পদ হয়েছে শরীয়তপুর এই তথ্য ভান্ডারের উপর ডিপেন্ড করে। তো
আসলে তথ্যই মূল, তথ্যই সম্পদ, এটাই হচ্ছে শহীদপুর পোর্টাল দিয়ে আমরা বুঝতে পারি। তো শহীদপুর পোর্টাল 2012 সালের 14 এপ্রিল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যাহত রেখেছে। তো বৈজ্ঞানিকভাবে একটি উক্তি আছে যে আপনার এই ব্রাজিলের যদি কোনো একটি প্রজাপতি আপনার যদি সেখানে পাখা ঝাপটায় তাহলে টেক্সাসে আসলে টর্নেডো হলেও হতে পারে। এটা বলার একটি কারণ এই যে আসলে এটা একটা বাটারফ্লাই ইফেক্ট। এটা বাটারফ্লাই ইফেক্ট এই কারণে আমি বলছি যে 21শে ফেব্রুয়ারি আমাদের একটি প্রোগ্রামে আমার সাথে শহীদপুর পোর্টালের দায়িত্বপ্রাপ্ত কাজ করা মালিক ভাইয়ের সাথে আমার একটা কথা হয়েছে যে আসেন আমরা যৌথভাবে কিছু একটা করি। তো এই কথার ভিত্তিতেই আজকে এখানে আমাদের এই নতুন করে আপনার তথ্য কালেকশনের যে প্রোগ্রামটা সেটা শুরু হচ্ছে শহীদপুর পোর্টালের হাত ধরে। তো আমরা হাসিমুখ সংস্থা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধনভুক্ত সংগঠন, আমরা শহীদপুর পোর্টালের সাথে জয়েন্ট ভেঞ্চারে কাজ করছি। এটা হচ্ছে আমরা এই 14 এপ্রিলের পর থেকে আমরা এই তথ্য সংগ্রহের জন্য আমরা নেমে পড়ব। আমাদের সকল সদস্য শহীদপুর পোর্টালকে সার্বিক সহযোগিতা করবে। তো আপনাদের দোয়া এবং শুভকামনা আশা করছি যাতে আমরা শহীদপুর পোর্টালকে আরো দূরে নিয়ে যেতে পারি। কারণ আমরা সবাই চেষ্টা করি যে সমাজকে ভালো রাখতে, সমাজকে ভালো রাখার জন্য আমরা যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করি। তো আমাদের হাসিমুখ সংস্থা শহীদপুর পোর্টালের সাথে সর্বদা আছে, সর্বদা থাকবে। তো ধন্যবাদ, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের নড়িয়ার সমন্বয়কারী সাংবাদিক মাহবুব আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আজকে এখানে আসা বসা সুযোগ করে দিয়েছেন। আর শরীয়তপুর পোর্টাল কর্তৃপক্ষকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, যারা আমাকে দায়িত্ব দিয়ে আমাকে ধন্য করেছেন এবং আজকে এখানে অসংখ্য গুণজনের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আসলে আজকে শরীয়তপুর পোর্টালের যুগপূর্তি, আজকে পাশাপাশি বাংলা নববর্ষেরও প্রথম জন্মদিন। তো যাই হোক, জন্মদিনের শুভেচ্ছা সকলকে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা সময় আমরা জানতাম যে নলেজ ইজ পাওয়ার, তা এখন সেটা পরিবর্তন হয়ে ইনফরমেশন ইজ পাওয়ারের রূপ লাভ করেছে। আপনার কাছে তথ্য আছে, জ্ঞান আছে, আপনি সেটা প্রচার করছেন না। আর যতক্ষণ পর্যন্ত এই তথ্যটা আপনি মানুষের কাছে পৌঁছে না দিবেন ততক্ষণ পর্যন্ত এই তথ্যের কোনো সুবিধা কিন্তু মানুষ ভোগ করতে পারবে না। তো যাই হোক, আজকে ওয়েবসাইটের যুগে শরীয়তপুর পোর্টাল যে কাজটি করছে, এটা মানুষের জন্য কাজ করে। তবে আজকে যে ভাইয়েরা এই দায়িত্বটা নিয়েছিলেন আজ থেকে প্রায় 12 বছর আগে, তাদের সেই লক্ষ্য উদ্দেশ্য মানবজাতির কল্যাণে। তো যাই হোক, আজকে এই কল্যাণটা যেন আমরা প্রত্যেকের দ্বারে দ্বারে পৌঁছে দিতে পারি, প্রত্যেকটা মানুষ যেন আজকে এর সুবিধা ভোগ করতে পারে, তাহলেই হচ্ছে আমাদের শরীয়তপুর পোর্টালের সার্থকতা এবং সফলতা। তো যাই হোক, আজকে যোগপূর্তি অনুষ্ঠানে আজকের প্রধান অতিথি, আজকে আমন্ত্রিত অতিথি, আজকে অডিয়েন্সে যারা রয়েছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাচ্ছি। আর শরীয়তপুর পোর্টালের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার ভাঙাচোরা আলোচনা শেষ করছি। ভুল হলে ক্ষমা মার্জনীয়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাহবুব ভাই। এখন আপনাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখবেন শরীয়তপুর পোর্টালের সম্মানিত সদস্য জনাব সুজন হাওলাদার। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। শরীয়তপুর পোর্টাল আজকের এই বিশেষ একটি দিন, 12 বছর আগে যে প্রতিষ্ঠানটি শুরু করেছিল, আজকে পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, একটি মেসেজ অনেক সময় একটি তথ্য মানুষের জীবনকে পাল্টে দিতে পারে। একটি সেই তথ্য ভিত্তিক প্রতিষ্ঠান শরীয়তপুর পোর্টাল। শরীয়তপুরের মানুষ, আমরা গর্বিত। অনেক গুণীজন এখানে আছে, এই শরীয়তপুরের মাটিতে জন্মগ্রহণ করেছিল এবং ভবিষ্যতেও গুণীজন সৃষ্টি হবে। সুতরাং এই শরীয়তপুর পোর্টালকে দীর্ঘজীবী করার জন্য, শরীয়তপুর পোর্টালকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখার জন্য আমার ব্যক্তিগত দিক থেকে আমি চেষ্টা করব যাতে এই তথ্যভিত্তিক প্রতিষ্ঠানটি
যেন সুদীর্ঘভাবে দীর্ঘদিন আমাদের মাঝে বেঁচে থাকে। এবং আমার একটি অনুরোধ, যিনি এই প্রতিষ্ঠানটির সঞ্চালক এবং গুরু দায়িত্ব পালন করে আসছেন, ওনাকে আমার একটি তথ্য আমি বলবো, যেন শিক্ষার বিষয়ে যেন এই তথ্যটাকে বেশি সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, সেই দিকটা একটু আপনার প্রতি আমার অনুরোধ, যাতে ভালোভাবে তার পরিবারবর্গ বা তার অভিভাবকরা যাতে তাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দান করার জন্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেই নির্দেশনা দেবেন। আমি ইতিমধ্যে বুঝতে পেরেছি যে এই পোর্টালের মাধ্যমে আমাদের জীবন এবং ভবিষ্যৎকে আমরা এগিয়ে নিতে পারি। সুতরাং সকলকে আমার এই আশাই ব্যক্ত রাখছি যাতে সকলে যেন এই প্রতিষ্ঠানটাকে দীর্ঘজীবী করতে পারে। সকলকে ধন্যবাদ, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফিজ। আমাদের মাঝে উপস্থিত আছেন স্প্যানিশ নাগরিক আমার ভদ্রগঞ্জের পুত্রবধূ জুলিয়েট, তাকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সখীপুর থানার প্রতিনিধি জনাব মামুন সরি। আসসালামু আলাইকুম। আমাদের শরীয়তপুর পোর্টালে আজকে একজন ভর্তি, এই আমরা 12 বছরে চেষ্টা করেছি অনেক তথ্য উপাত্ত দিয়ে শরীয়তপুর সহ সারা বাংলাদেশকে সহযোগিতা করার জন্য। আমাদের সেই চেষ্টা অব্যাহত থাকবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের সমন্বয়কারী বন্ধু জনাব দিলাশিদারকে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শরীয়তপুর পোর্টাল একযুগ পূর্তি উপলক্ষে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং হায়দ্রাবাদ পৌরসভার জনদলিত মেয়র জনাব আবুল বাশার চোকদার, বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত আছেন মিজানুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত, জেডি শিকদার প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কলেজ, এবং উপস্থিত আছেন অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সাংবাদিক সহকর্মীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় বন্ধুবর সকলেই এখানে, বিশেষ করে আমার 9-7-এর অনেক বন্ধুরা এখানে উপস্থিত আছেন। এর জন্য আমি খুবই আনন্দিত এবং উৎফুল্লিত। আসলে একটা কথা সবাই আপনারা জানি, আমরা যেহেতু আমরা যারা জার্নালিজম করি, তথ্যই হচ্ছে আমরা হচ্ছে তথ্য শ্রমিক। তথ্য ফেরি করা, তথ্য সংগ্রহ করা, এটাই হচ্ছে আমাদের কাজ। আর শরীয়তপুর পোর্টাল যেটা করছে সেটা সাধারণ মানুষের উপকারের জন্য করে আসছে। আসলে এটা বর্তমান সময়ের একটা দাবি, বর্তমান সময়ের হচ্ছে অন্যতম দাবি। আমি একটু যদি বলি, বাংলাদেশ সরকারও কিন্তু এরকম ভূমিকা নিয়েছে এই শরীয়তপুর পোর্টালের মতো, কিন্তু সেগুলো কিন্তু আপডেট নেই, হালনাগাদ নেই। আমি কিছুদিন আগে আমার একটা মোবাইল লস্ট হয়েছে, দেন আমি কিছু নাম্বার আমি হারিয়ে ফেলেছি। তখন আমি আমাদের এলজিডি অফিসে আমি ফোন দিলাম তাদের পোর্টাল থেকে নাম্বার নিয়ে। এখন দেখি যে সেটা ধরছে আরেকজন, না ভাই এটা এলজিডি না। আশ্চর্য, আমি তো এলজিডিতে ফোন দিয়েছি, আমি তো ইয়ে থেকে তথ্য সংগ্রহ করেছি, গুগল থেকে। না ভাই এটা ভুল, এটা আমার নাম্বারটা তারা ভুলে দিয়ে দিচ্ছে, এখন পর্যন্ত সেটা আপডেট হয়নি। আমি একজনের সাথে কথা বললাম, একজন বলল যে ঠিক আছে ভাই আমি এটা আপডেট করে দেবো, বাট তারা কিন্তু সেটা এখনো আপডেট করেনি। আসলে এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে সেখানে যদি আমরা প্রাইভেটলি আমরা এই শরীয়তপুর পোর্টালটাকে আমরা আপডেট করতে পারি, তাহলে কিন্তু ওই হ্যাসেলটা থেকে আমরা মুক্ত থাকতে পারবো। এখান থেকে সাংবাদিক, শিক্ষক, ছাত্র সবাই, আম জনতা সবাই কিন্তু এখান থেকে উপকার পেতে পারে, এটা আমার বিশ্বাস। এবং এটাই আসলে এই উদ্দেশ্যকে সামনে রেখে তারা এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। আমাদের প্রত্যেককে এই পোর্টালকে বাঁচিয়ে রাখার জন্য, এই পোর্টালকে বিশ্বব্যাপী গ্লোবালাইজেশনের যুগে, বিশ্বায়নের যুগে এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই আমাদের সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাহলেই হয়তো আমাদের এই পোর্টাল গ্লোবালাইজেশনের যুগে টিকে থাকতে পারবে, এমনটাই আমার প্রত্যাশা। এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে, নববর্ষের শুভেচ্ছা জানিয়ে, ঈদ মোবারক জানিয়ে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভেচ্ছা বক্তব্য রাখবেন, সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের শরীয়তপুরের আরেক প্রতিনিধি জনাব অ্যাডভোকেট মুয়াজ্জম হোসেন। আজকে শরীয়তপুর পোর্টাল একযুগ বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই প্রোগ্রামে আমাদের প্রধান অতিথি আবুল বাশার চোকদার, মেয়র হায়দ্রাবাদ পৌরসভা। বিশেষ অতিথি আমাদের মধ্যে আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি মোহাম্মদ মিজানুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক, জেডি শিকদার কলেজ। সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক, আমার বন্ধু বলে গেছেন একটু আগে বিরাট শিকদার, যেখানে আমার উপস্থিতিতে আমাদের বেশ সাধারণ বন্ধুদের দেখেও আমি খুব খুশি হয়েছি। এই ধরনের প্রোগ্রামে এসে আমি খুবই আনন্দিত। তাছাড়া এই বন্ধু সুন্দর আমাকে
গতকাল আমাকে যখন বলছিল এখানে আসার জন্য, আমি তার দাওয়াতে এসেই তো এরকম পরিবেশ একটা পাবো আমি সেটা বুঝতে পারি নাই। যদিও নতুন পরিবেশে আসছি, আমার কাছে খুব ভালো লাগছে। তবে একটা জিনিস, যে জিনিসটা আমার কাছে অবগত হলো, মনে হইল যে শরীয়তপুর পোর্টাল, এটা আমাদের দেশ অর্থাৎ বাংলাদেশকে ডিজিটাল করার জন্য বাংলাদেশ সরকার ডিজিটাল বাংলাদেশ করার লক্ষ্যে এই ধরনের পোর্টাল, আমি মনে করি সাধারণ মানুষের কল্যাণে এগুলো দরকার। আমার বন্ধু মিরাজ শিকদার খুব সুন্দরভাবে গুছিয়ে ফেললেন। এই জন্য বললে সুন্দরভাবে বলতে হবে, যেহেতু সাংবাদিক আমি হয়তো সুন্দরভাবে গুছিয়ে বলতে পারি না আপনাদের মাঝখানে, যেহেতু বলতে পারতেছি না, তবু আমি এটুকু অনুভব করতে পারি যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য অন্তত আমাদের এই পোর্টালগুলো সাধারণ মানুষের ডোর টু ডোর পৌঁছানো উচিত, সাধারণ মানুষ যাতে এ দ্বারা উপকৃত হয়। যেমন আমার কিছু বন্ধু বলে গেল যে কিছু মানুষ নক করে এক জায়গায়, উল্টা অন্য জায়গায় বাস্তবে তার নাম্বারটা পায় না, কিন্তু এটাতে এসে তারা আসে উপকৃত হবে। এটাই সাধারণ মানুষের ডোরে এই সেবাটা যা পৌঁছায়, আমি সেই মঙ্গল কামনা করতেছি। পাশাপাশি স্যার এই প্রোগ্রামটা, এই জাতীয় প্রোগ্রামগুলো যাতে প্রতি বছর আমাদের মাঝে ওইভাবেই আরো ব্যাপক আকারে যাতে করা হয়, আমি সেদিকে আসি, সেভাবে আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে আমি সেভাবেই অনুরোধ করছি। পাশাপাশি এই প্রোগ্রামে আসার জন্য যদি আমার তথ্য, আমি যেহেতু একজন আইনজীবী, আমার পরিসরে যদি কোনো তথ্য সংগ্রহ করা লাগে, কোনো তথ্য সংরক্ষণ করা লাগে, যত ধরনের সহযোগিতা আছে আমি সেই সহযোগিতা করব। এই কমিটমেন্ট আমি আজকে দিয়ে যাচ্ছি স্যার। তো মঙ্গল কামনায় আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। পরিচয় করে দিচ্ছি সম্পাদক আজকে শরীয়তপুর টিএম মোস্তফা ভাইকে, ওইকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানে আগত অংশগ্রহণিষ্ঠ প্রধানমন্ত্রী সহ সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা। আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভেচ্ছা বক্তব্য রাখবেন ডাক্তার জুবায়ের আলম। ডাক্তার জুবায়ের আলম আমাদের সংগঠনের বা শরীয়তপুরের চিকিৎসা প্রতিষ্ঠান বিষয়ে সে শরীয়তপুর পোর্টালের পক্ষ থেকে সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন করে থাকে। আমি একটু আমার যে প্রতিষ্ঠানে কাজ করি তার সম্পর্কে একটু বলতে যাচ্ছি। একটা রিসার্চ অর্গানাইজেশন। এই রিসার্চ অর্গানাইজেশনের মূল কাজ হচ্ছে তথ্য সংগ্রহ করা। একটা তথ্য আমি একটু যদি পিছনে যাই, যে একটা আমাদের দেশে প্রতি বছর কতজন শিশু পানিতে ডুবে মারা যায়, জাস্ট এই তথ্যটা সংগ্রহ করার জন্য আমাদের রিসেন্ট একটা প্রোগ্রাম চলতেছে, যেখানে 1.5 কোটি টাকার একটা বাজেট শুধুমাত্র এই তথ্য, যে বাংলাদেশে কতজন শিশু পানিতে ডুবে মারা যায়, এই একটা তথ্য সংগ্রহ করার জন্য আমাদের প্রতিষ্ঠান 1.5 কোটি টাকার বাজেট আছে এবং 6 মাসে এই কাজটা হবে। তো আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আসলে তথ্য কতটা ইম্পর্টেন্ট। যখন 2003 সালে প্রথম আমাদের এই প্রতিষ্ঠানের যিনি প্রধান ছিলেন, উনি গভর্নমেন্টের কাছে বললেন যে 5 বছরের নিচে যে শিশু মারা যায় তার প্রধান কারণ হচ্ছে পানিতে ডোবা। তখন ওনাদেরকে মানে একরকম রুম থেকে ধমকায় বের করে দেওয়ার মতো ব্যাপার, যে এটা হইতে পারে না। কারণ আমরা জানি যে শিশু মৃত্যুর কারণ হচ্ছে ডায়রিয়া, নিউমোনিয়া, এগুলো। এরপরে 2005 সালে প্রথম বাংলাদেশ হেলথ অ্যান্ড ইনজুরি সার্ভে নামে একটা সার্ভে হয়। সেই সার্ভে থেকে যখন একটা তথ্য উঠে আসে, সেখানে দেখা যায় যে প্রতি বছর বাংলাদেশে প্রায় 17,000 শিশু পানিতে ডুবে মারা যায়। এর ভিতরে 5 বছরের শিশু হচ্ছে প্রায় 12,500। এবং এই রেটটা আপনার ডায়রিয়া বা নিউমোনিয়ার চেয়ে কয়েক গুণ বেশি। তো এরপরে সরকার তখন টনক নড়ে যে না, এটা তো আসলে ইম্পর্টেন্ট একটা হেলথ প্রবলেম। এই 2005 সালের পর থেকে আমাদের প্রতিষ্ঠান এই পানিতে ডোবা নিয়ে কীভাবে কাজ করা যায় সেটা নিয়ে কাজ করতেছে। তো আমি সোহাগের এই উদ্যোগকে খুব স্বাগত জানাচ্ছি, যে প্রাইমারিতে ও 5,000 বা 5,500 তথ্য সংগ্রহ করতে চাচ্ছে, কালেক্ট করবে। যদিও এখানে সোহাগ যে মেথোডোলজি অ্যাপ্লাই করতেছে সেটা হচ্ছে যে ভলান্টারি সার্ভিসে একটু প্রবলেম আছে। সেটা হচ্ছে যে তথ্যের সত্যতা নিয়ে কিছু প্রবলেম চলে আসে, যে আসলে যে তথ্যটা আসছে সেটা আসলে কতটুকু অথেন্টিক, কতটুকু আসলে তথ্যটা আসছে। তো এখানে সোহাগের সাথে কথা বলার পর আমি আরেকটা জিনিস জানতে পারলাম, যে এখানে যেই প্রতিষ্ঠান বা যার কাছ থেকে তথ্য নেওয়া হবে তার একটা সিগনেচার থাকবে। আমরা এটা অবশ্য যখন আমরা বড় আকারে করি, আমরা কিছু কনসেন্ট ফর্ম ইউজ করি, কিছু মেথোডোলজি ইউজ করি, তবে অনেকটা বেটার। আমি খুবই এক্সাইটেড যে এই তথ্যটা যদি আমাদের এই শরীয়তপুর পোর্টালে অ্যাড হয়,
আমরা খুবই উপকৃত হব, বিশেষ করে শরীরপুরবাসী। এরপরে আসি আমি এখানে কিভাবে জড়িত। আমি সেই প্রথম থেকেই জড়িত। আমার মনে আছে যে আমরা কয়েকজন বন্ধু বান্ধব 100 টাকা করে চাঁদা দিয়ে আমরা অফিস ভাড়া সহ অন্যান্য কাজগুলো আমরা করতাম। সেই ক্ষেত্রে আমারই মনে আছে যে আমি হয়তো বা 1 বছর হয়ে গেছে কোনো টাকা দিচ্ছি না, কিন্তু অফিস কিন্তু চলতেছে, এই কাজ কিন্তু চলতেছে। হয়তো সোহাগ নিজের পকেট থেকে দিয়ে চলতেছে, 1 বছর পরে হয়তো বলতেছে যে তো টাকাটা তো দিলি না, তখন আমি হয়তো একসাথে দিয়ে দিয়েছি। বাট ওর যে ডেডিকেশন, ওর যে এই প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতা, সেটা আসলে বলা বাহুল্য। আমি সেই প্রথম থেকে আছি এবং আমি যেহেতু মেডিকেল ব্যাকগ্রাউন্ড, আমি চেষ্টা করেছি যে এখানে মেডিকেলের রিলেটেড যে ব্যাপারগুলো আছে, সাপোজ এখানে এই শরীয়তপুরের ভিতর কতজন ডাক্তার আছে, এই দেশে মানে শরীয়তপুরে যাদের জন্ম, তারা কোথায় কোথায় কাজ করতেছে সেটার একটা তথ্য ব্যাংক তৈরি করা। ঠিক একইভাবে শরীয়তপুরে যারা এসে ডাক্তার হিসেবে সার্ভিস দিচ্ছে তাদের তথ্যগুলো সংরক্ষণ করা। সেই সাথে আমাদের যে বিভিন্ন ডায়াগনোসিস সেন্টার আছে অথবা হেলথ রিলেটেড যে কোনো ধরনের সার্ভিসের জন্য তথ্যগুলো আপডেট করে রাখা। যদিও আমাদের এখানে সোহাগ বারবার বলেছে আমাদের অনেক ধরনের লিমিটেশন আছে, আমাদের আর্থিক সচ্ছলতার অভাব আছে, এমনকি আমাদের যে অফিসটা সেটাও আমরা বলা যেতে পারে যাযাবরের মতো, যে আমরা আজকে এক জায়গায় আছি, কালকে আরেক জায়গায়, পরশু দিন আরেক জায়গায়, কারণ আমাদের ওই স্ট্যাবিলিটিটা এখনো তৈরি হয়নি। বাট আমরা আশা করবো যে আমাদের সোসাইটিতে যারা অনেকেই আছে যাদের এরকম চ্যালেঞ্জ, আমাদের জনগণের জন্য এই কাজটা খুবই উপকৃত হবে আর কি। আরেকটা ব্যাপার এখানে জড়িত যে আমাদের এই তথ্যগুলো শুধু সংগ্রহ করাটাই বড় ব্যাপার না, এরপরে আমাদের পোর্টালে এটা আপডেট করার একটা ইস্যু আছে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যদি 5,000 বা 5,500 তথ্য সংগ্রহ করা হয়, আমাদের একটা মানে এই কাজের জন্য ডেডিকেটেড একজন এমপ্লয়ি দরকার বেসিক্যালি, যেন এই তথ্যগুলো সঠিকভাবে এখানে আপডেট করা হয় এবং সেটা সোহাগের আরও কিছু প্ল্যান আছে যে কিছু অ্যাপস তৈরি করে দেওয়া যাবে, খুব সহজে এই তথ্যগুলা আমরা সবার কাছে রিলিজ করতে পারি। তো আমরা চেষ্টা করতেছি, আমরা আজকের এই একযোগ পূর্তি উপলক্ষে সকলের কাছে আরও সাহায্য সহযোগিতা চাচ্ছি, যে যেভাবে পারি, কারো যদি আর্থিক সামর্থ্য থাকে, আর্থিক, শারীরিক অথবা মানসিক, যে 3 ধরনের সহযোগিতা, যে কোনো ধরনের সহযোগিতায় আমরা কাম্য এবং আমরা সেটা ওয়েল রিসিপশন করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের শরীয়তপুর পোর্টালের সাবেক সাধারণ সম্পাদক জনাব ফারুক আলম। আমরা বন্ধুরা বসে বসে আড্ডা দিতে দিতে যে সবাই সমিতি করে বিভিন্ন সংগঠন করে, আমরা ভিন্ন কিছু করার জন্য একত্রিত হয়ে একটা আলোচনা করলাম, সেখান থেকে ভিন্ন কি করা যায়। তো আমরা তথ্য প্রযুক্তি নির্ভর কিছু করা যায় কিনা সেই ব্যাপারে আমরা সকলে সম্মিলিতভাবে ইয়ে করলাম যে কি করা যায়। একটা ওয়েবসাইট খুলে শরীয়তপুর ভিত্তিক যত তথ্য আছে আমরা এগুলো সংগ্রহ করে শরীয়তপুরের জনগণ প্লাস শরীয়তপুর রিলেটেড যারা চাকরি করেন, প্রবাসে থাকেন, তারা এক ক্লিকে যেন শরীয়তপুরে তার প্রয়োজনীয় তথ্যটা পেতে পারে। এই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা শরীয়তপুর পোর্টালের জন্ম হয়েছে, আজ সেটা ধীরে ধীরে একযুগ পূর্ণ হয়েছে। তথ্য প্রযুক্তি এই দুইটা পাশাপাশি আমরা প্রযুক্তি নিয়ে ঘুরি, সবার হাতেই ডিজিটাল মোবাইল আছে, কিন্তু তথ্য না থাকলে আমাদের সেই মোবাইলটা অকেজ হয়ে যায়। আর সেই তথ্যের জন্যই আজ বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন প্রতিষ্ঠান নির্লস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা ছোট্ট পরিসরে আমাদের শরীয়তপুরের তথ্যগুলোকে যেন শরীয়তপুরবাসী উপকৃত হতে পারে সেই ব্যাপারে সচেষ্টা চালিয়ে যাচ্ছিলাম এবং এখনো অব্যাহত আছে। আমরা অদূর ভবিষ্যতে শরীয়তপুরের সুদীজন, বিশেষ করে শরীয়তপুর পোর্টাল কিন্তু আমাদের ভেদেরগঞ্জ থেকে পরিচালিত হয়। শুধু ভেদেরগঞ্জ না, শরীয়তপুরের যেসব অর্গানাইজেশন আছে, স্বেচ্ছাসেবী সংগঠন আছে, সকলেই ম্যাক্সিমাম আমাদের সাথে সম্পৃক্ততা আছে এবং যারা নাই তারাও এখন আমাদের খোঁজখবর নিচ্ছে। আমি আশাবাদ ব্যক্ত করব অদূর ভবিষ্যতে আমাদের শরীয়তপুরের সুদীজন যারা আছেন
আমাদের এই তথ্য ভান্ডার সংগ্রহের জন্য তারা সচেষ্ট ভূমিকা পালন করবেন এবং তারা সাহায্য সহযোগিতা করবেন। আর আমাদের ভেদেরগঞ্জে যারা আছেন তারা আরো সচেষ্ট হব যাতে শরীয়তপুরের সকল উপজেলা, থানা, বিভিন্ন সংগঠনের সাথে যেন আরো সম্পৃক্ততা বাড়াতে পারি এবং আমাদের প্রতিষ্ঠানের যেন পোর্টালের যেমন শরীয়তপুরে এটা যেন মানে আরো কয়েক যুগ পরেও মানুষ মনে রাখে যে এই পোর্টাল নামে এখানে কোনো তথ্য সংগ্রহ করতে গেলে এখানে সবকিছু পাওয়া যায়। এই বিশ্বাস আমরা চাই, এই বিশ্বাস গড়ে উঠবে সকল প্রতিষ্ঠানে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। মাঝে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখবেন শরীয়তপুর পোর্টালের সাবেক সভাপতি জনাব জসিমকে তার বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। শরীয়তপুর পোর্টালের 12 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের ভেদেরগঞ্জ পৌরসভার সম্মানিত মেয়র, শরীয়তপুর জেলা পরিষদের পদাধিকার বলের সম্মানিত সদস্য জনাব আবুল বাশার চুক্তার সাহেব। মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মোহাম্মদ মিজানুর রহমান স্যার, পরীক্ষা নিয়ন্ত্রক, আমাদের বাড়ির কাছে আমাদের গ্রামে স্থাপিত জেটি শিকদার ইউনিভার্সিটি। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন শরীয়তপুর পোর্টালের দক্ষ সভাপতি গোলাম কাউসার। উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিগণ। অনেক বক্তব্য রেখেছেন, আপনারা বিভিন্ন দিক অবগত হয়েছেন, অনেকে পূর্ব থেকে অবগত আছেন। আমি আজকের দিনে একটি বাস্তব ঘটনার মাধ্যমে তথ্যের ক্ষেত্রটা কিছুটা আপনাদেরকে সামনে উপস্থাপন করতে চাই। আজকে এখানে আমার আরেকটি পরিপাটি হয়েই আসার ছিল। সকালেই নাস্তা করার সময় একটা নিউজটা আমার এই প্রতিবেশী একজনকে সাপে কামড় দিয়েছে, গোকরা সাপে কৃষিকে মাঠ থেকে কামড় দিয়েছে। তো যখনই নিউজটা পেলাম, দৌড়িয়ে গেলাম, দেখলাম যে হ্যাঁ রোগী খুবই অবচেতনের প্রায় কাছাকাছি। তো সেখানে কি করবো, কি কর্তব্য হয়ে গেলাম আমরা। উপস্থিত খেতে সবাই ছুটি করছে, আসলে সিদ্ধান্ত আসছে না কি ওজা ডাকো কে এই ডাকো। তো তাৎক্ষণিকভাবেই নেটে ছাড় দিয়ে এই বিষয়ে জানলাম যে আসলে কি দেখতে পারলাম যে প্রত্যেকটা জেলা সদরে এটি ভেনাম পাওয়া যায়। তাৎক্ষণিক তাকে নিয়ে গেলাম, হসপিটালে নিয়ে গেলাম, তারা কিছু দিল, টেস্ট দিল। খুব সিম্পল, আপনাদের জেনে রাখার জন্য আমি উপস্থাপন করছি যে এটা রোগী বিষক্রিয়া হয়েছে কিনা সেটা জানার উপায়টা আজকে দেখলাম যে খুব সহজ। তার ব্লাডটা নিয়ে একটা ওই টেস্ট টিউবে রাখলে, কাছে টেস্ট টিউবে রাখলে 10 মিনিট থেকে 10 মিনিট রাখলে যদি রক্তটা জমাট বেঁধে যায় তাহলে বুঝলেন যে তার মাঝে বিষক্রিয়া নেই। যদি জমাট না বাঁধে তাহলে সে বিষাক্ত সাপে হয়েছে। আমাদের যেটা হয়ে থাকে অনেক সময়, আমরা দেখা গেছে অনেক সময় ইঁদুরের কামড়কেও সাপের কামড় ভেবে অবচেতন হয়ে যায়, ভয়ে আতঙ্কে। তাৎক্ষণিকভাবে লোকালে যে আমাদের স্ত্রীতে যে কেউ রক্ত নিতে পারেন, একটু চেক করলেই কিন্তু জেনে যাওয়া যায়। তো আমি সেটা আজকে শিখলাম। এই যে তথ্য, এই যে আমাদের অনেক বক্তায় বলছেন তথ্য সম্পদ, আজকে যেটা আমি দেখলাম আসলে তথ্য শুধু সম্পদই না, তথ্য জীবন, তথ্য আমাদের জীবন বাঁচায়। এখানে আজকে যুদ্ধ হচ্ছে, ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, একজন মিসাইল ছুটছে, ও তথ্যটাকে নিচ্ছে, মিসাইলটা কোথা থেকে আসছে, কোন রেঞ্জে আসছে, তারপরে এখানে আপনার এন্টি মিসাইল সে আবার দিয়ে এটা ধ্বংস করছে। এটা তথ্য, এটা তথ্যের কাজ। এখন আমরা প্রায় আইটি বলে থাকি, আইটিটাই আসলে ইনফরমেশন টেকনোলজি। এটা আজকে জীবন এটা ছাড়া অচল, আজকে জীবন এটা ছাড়া খুবই ধীরগতি, মন্ত্রগতি। আমরা ইতিমধ্যে ডিজিটাল বাংলাদেশ পেরিয়ে এসেছি। আমাদের মেয়র সাহেবরা আছেন, সরকারের বিভিন্ন ফোরামে বিভিন্ন লোকেরা আছেন। 41 সাল আমাদের টার্গেট, আমরা স্মার্ট বাংলাদেশ উন্নীত হব। স্মার্ট বাংলাদেশের পূর্ব শর্ত হচ্ছে তথ্যের আদান প্রদান, তথ্যের প্রবাহের সাথে নিজেকে সংযুক্ত করা। আর শরীয়তপুর পোর্টালটা আপনারা জানেন, পোর্টাল মানে অ্যাক্সেস, পোর্টাল কোড থেকে এসছে ইনকাম। আমি এখানে আসলাম মেয়র সাহেবের কাছ থেকে একটা সেবা নিতে, গেটে এসে দেখলাম তালা মারা, আমি ঢুকতে পারলাম না, আমি কিন্তু সেবাটা নিতে পারবো না। এই যে তালাটা খুলে আমাকে ভেতরে প্রবেশ করার অনুমতিটা পেলাম বা সুযোগটা পেলাম, এটাকেই বলে এনট্রান্স, যেটা আজকে পোর্টাল আমাকে করছে। আপনি যদি ভিতরে না যেতে পারি, আমি যদি ভেতরে না যেতে পারি, তা আমি বিশ্বকে চিনবো না, বিশ্বকে জানবো না, আর আমি তাহলে পিছিয়ে পড়ি। আমি যদি পিছিয়ে পড়ি, আমার দেশ পিছিয়ে যাবে। আমার দেশ পিছিয়ে গেল,
আমরা পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে, পুরো বিশ্বের সাথে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবো। শহীদপুর পোর্টাল আমাদেরকে এই তথ্য দিয়ে সহযোগিতা করতেছে আমাদের এগিয়ে দেওয়ার জন্য। আপনারা ইতিমধ্যে জেনেছেন এটা একটা চ্যারিটি ওয়ার্ক। এখানে আয়ের তেমন একটা উৎস নাই, একেবারেই নির্ভেজাল কিছু সাদা মনের মানুষ তাদের উপার্জিত অর্থের থেকে কিছু অংশ দিয়ে এটা প্রোভাইড করে এটা চালিয়ে যাচ্ছে। আমি যেটা আজকে দেখলাম, বারবার একটা কথা আমাদের মাঝে আসছে, শরীয়তপুর পোর্টাল শরীয়তপুরের তথ্য দিয়ে সহযোগিতা করি। আজকে এখানে আছেন বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণ আছেন, বর্তমান সভাপতি আছেন। আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসলে তথ্য শুধু শরীয়তপুরের হলেই চলবে না, তথ্যটা হতে হবে এখনকার যুগে সময়ের প্রেক্ষিতে, সময়ের চাওয়ার কারণে আমাদের এখন গ্লোবাল ইনফরমেশনে যুক্ত হবে। তাই আমাদের আরও সেলগুলো, তথ্য সেলগুলো আরও যুগোপযোগী শক্তিশালী করে পুরো সমগ্র দেশের তথ্য, সমগ্র বিশ্বের তথ্য আমাদের এখানে ইনভলভ করতে হবে। আমরা যদি এই তথ্যগুলো ইনক্লুড করতে পারি তা আমাদের পোর্টাল আর শক্তিশালী হবে। আর আপনারা জানেন আচ্ছা এই যে তথ্যের যে সার্চ, যে এটা সার্চ ইঞ্জিন না, বাট ওইরকম একটা কিছু কাছাকাছি। এইগুলো যত বেশি সার্চ করবে আমরা এটা কিন্তু তখন এই যে বিভিন্ন সার্চ ইঞ্জিন আছে তাদের কাছ থেকে আমরা একটা সুবিধা পাবো, সেটা ফিনান্সিয়াল ফ্যাসিলিটিস। সেটা যদি আমাদের তথ্য ভান্ডারকে সমৃদ্ধ করতে পারি, বেশি বেশি মানুষ বেশি বেশি সার্চ করবে, আমাদের এই আর্থিক দৈন্যতা কেটে যাবে। আর যতদিন বলতে এটা আমরা না পৌঁছাতে না পারবো, ততদিন আমরা নিজ থেকে সবাই সর্বোচ্চ সহযোগিতা করবো। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এই শরীয়তপুর পোর্টালকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের শরীয়তপুর পোর্টালের অন্যতম সদস্য, বেদগঞ্জ পৌরসভা নির্বাচিত কাউন্সিলর জনাব শহীদুল ইসলাম শহীদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পোর্টাল আমার অহংকার একযুগ পূর্তি উপলক্ষে পোর্টাল কর্তৃক আয়োজিত একযুগ পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত আছেন, বিশেষ অতিথি উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি এবং আমন্ত্রিত সুধীবৃন্দ, সকলে আসসালামু আলাইকুম। সুধী মণ্ডলী, এখানে অনেক বক্তব্য রেখেছেন, অনেক পোর্টাল সম্বন্ধে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এখানে আমার সামনে যারা উপস্থিত আছে তারা সকলেই পোর্টালের সাথে সম্পৃক্ত, সুতরাং আমি তাদের কাছে শিশু মাত্র। আমার অনেক অভিজ্ঞতা নেই ব্যাপারে, আমি যদিও পুরাতন সদস্য পোর্টালের, তারপরে বলবো আমি তাদেরকে শিশু মাত্র। আমি এখানে তথ্যভিত্তিক অনেক বক্তব্য রেখেছে। পোর্টালে শুধু মানুষের তথ্য দেয় তা নয়, পোর্টাল মানুষের সেবামূলক কিছু প্রতিষ্ঠান মানুষের পাশেও দাঁড়ায়। যেমন কোভিড-19 এই পোর্টাল তখন করোনাকালীন সময় পোর্টাল প্ল্যান নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিল। এই পোর্টাল এখনো পর্যন্ত যদি আপনার রক্তের প্রয়োজন হয় আপনি পোর্টালের সাথে যোগাযোগ করবেন, আপনার তাৎক্ষণিক আপনার রক্ত দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন, একবিংশ শতাব্দীর আধুনিক উন্নত একটা প্রতিষ্ঠান যেন হয়, এই কামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বাংলা। এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের আজকের অতিথি জনাব মোস্তফা হোসেন সর্দার, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোস্তফা হোসেন সর্দার। আসসালামু আলাইকুম। শরীয়তপুর পোর্টাল আজকে 12 বর্ষপূর্তি উপলক্ষে আজকে সবার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকে সবার প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং পোর্টালের সাথে সংশ্লিষ্ট সকল সদস্য, সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। শুভ নববর্ষ। আসলে আজকে এই পোর্টাল সম্পর্কে এসে অনেক কিছুই জানা ছিল না, আজকে আমরা সেই তথ্যের ভিতরে নিজেকে জড়িয়ে ফেলেছি, আমাদের দায়িত্ববোধটাও বেড়ে গেছে। এখন হচ্ছে এই পোর্টাল সবার মাঝে ছড়িয়ে দিতে হবে এর তথ্যটা। আমরা অনেকেই ঢাকায় থাকি, আমরা শরীয়তপুরের সন্তান। হ্যাঁ, আমি গর্ববোধ করি আমার বাড়ি শরীয়তপুর। এখন আমার কর্মের জন্য আমাকে অবস্থান করতে হয়েছে ঢাকাতে। ঢাকা থেকে বসে আমার শরীয়তপুরের এই তথ্যকে যখন আমি গুগল মনে করে এই শরীয়তপুর পোর্টালকে যখন আমি ব্যবহার করব, তখন দেখবো এটা আমার জীবনে আরেকটা গুগল নামে পরিচিত। সুতরাং এর কার্যক্রম, এর পরিধি আরো বিস্তার যাতে করতে পারি সেই প্রচেষ্টা আমি আমাকে জড়িয়ে ফেলেছি। যে কোনো প্রয়োজনে আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমি আপনাকে সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং সবাইকে শুভেচ্ছা দিয়ে আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এখন আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, শিক্ষক, কবি ও লেখক মিসেস জুবেদা আক্তার।
জুবেদাকে একটা বিশেষভাবে পরিচয় করার দেওয়ার জন্য আমি মাউথ হাতে নিয়েছি। আপনি হয়তো জানেন না যে নেদারল্যান্ডের কোনো এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এই জুবেদার প্রাথমিক বিদ্যালয় থেকে অভিজ্ঞতা গ্রহণ করে। জুবেদার ইউরোপিয়ান ইউনিয়নের বা ইউরোপের কোনো এক দেশের গভর্নমেন্টের টাকায় সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এই প্রাথমিক শিক্ষা বিষয়, এবং উনি সম্ভবত প্রথম বাংলাদেশের একজন শিক্ষক যে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ইংল্যান্ডের অ্যারিজোনা ইউনিভার্সিটিতে উপস্থাপনা করেছিলেন। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ উল ফিতর এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা। আমি আসলে প্রাথমিক শিক্ষা পরিবারের একজন প্রতিনিধি হিসেবে আজকে এই অনুষ্ঠানে অংশ নিয়েছি শরীয়তপুর জেলার পক্ষ থেকে। আমি নিজেকে খুবই সম্মানিত বোধ করছি। এরকম সমৃদ্ধ ঋদ্ধ একটা ছোট্ট পরিসরের অনুষ্ঠান, কিন্তু খুবই সমৃদ্ধ আমার মনে হচ্ছে যে এখানকার প্রত্যেকটা ব্যক্তি এবং কর্মকাণ্ডটা এতই সমৃদ্ধ যেটা আসলে ছোট থেকেও পরিসরটা ছোট না, অনেক বড়। আমি ধন্যবাদ জানাচ্ছি শরীয়তপুর পোর্টাল কর্তৃপক্ষকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি স্পেশালি আরেকটু ধন্যবাদ জানাতে চাই ভেদেরগঞ্জবাসীদের, কারণ আমি আসলে যেটা দেখতে পাচ্ছি শরীয়তপুর সাহিত্য সংসদ, যেটা সমস্ত শরীয়তপুর জেলার কবি লেখকদের নিয়ে কাজ করে, তার সেই সংসদের জন্ম ভেদেরগঞ্জে। আমি 2-3 মাস আগে এখানে ঢেউ পত্রিকার একটি প্রকাশনা উৎসবে অংশগ্রহণ করেছিলাম এবং শরীয়তপুর পোর্টাল সম্পর্কে শুনেছি, কিন্তু তার কার্যক্রম যে এত ব্যাপক, এত বিস্তর পরিধি নিয়ে এতগুলো সংগঠনের সমন্বয়ে তারা কাজ করছে, এটা আমার জানা ছিল না। এবং আজকে দেখতে পাচ্ছি যে এইখানকার সমস্ত প্রিয় এবং পরিচিত মুখগুলো এই সংগঠনের সাথে জড়িত, এবং আমি আন্তরিক ধন্যবাদ জানাই আজকে প্রধান অতিথি মেয়র মহোদয়কে আজকের মতো দিনে এত ব্যস্ততা থাকা সত্ত্বেও এত দীর্ঘ সময় এখানে দেওয়ার জন্য, এবং আমাদের বিশেষ অতিথি মহোদয়কে। তো পোর্টাল সম্পর্কে অনেক কথা সবাই বলেছে, আমি আসলে জেনেছি। তো পোর্টাল সম্পর্কে আমার বলার কিছু এখন নেই। একটা কথা আছে যে ঢেকে স্বর্গে গেলেও ধান বাড়ে। তো আমি শিক্ষক, সেই শিক্ষকের আইন থেকে আমি এখানে কথা বলবো। আমার বন্ধু বলেছেন যে আমি বাংলাদেশের প্রথম প্রাথমিক শিক্ষক যে কিনা ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে ইউএসএতে 4 মাসের ইউএস সরকারের আর্থিক ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রাথমিক শিক্ষাকে রিপ্রেজেন্ট করেছি। তো এই খবরটা আমার শরীয়তপুরবাসী জানে না। এখন আমার বন্ধু বললো বলে জানে। এইরকম অনেক কিছু আছে, যেমন আমাদের লতা ম্যাডামের স্কুল সারা বাংলাদেশে পরিচিত, কিন্তু আমরা অনেকেই জানি না। আমাদের সজল ভাইয়ের স্কুল সারা বাংলাদেশে পরিচিত। আমার দাবি হচ্ছে যে শরীয়তপুর পোর্টালের যে অনলাইন ওয়েবসাইটটা আছে সেইখানে আমাদের জন্য একটা কর্নার থাকে। আমরা প্রাথমিক শিক্ষার অবদানে সারা দেশে জাতীয়ভাবে অবদানে আমাদের শরীয়তপুরের শিক্ষকরা কি কাজ করছে, আমাদের শরীয়তপুরের শিক্ষক এবং বিদ্যালয় কোন মানে আছে, এবং আমাদের শিক্ষার্থীদের নিয়ে আমরা কি করছি। আমরা কিন্তু ওই যে আমার বন্ধু বলেছে যে আমার স্কুল থেকে আমি থাইল্যান্ডের সাথে নেদারল্যান্ডের সাথে অনলাইনে ক্লাস করি, আমার বাচ্চারা করে, ওদের স্কুলের সাথে এক্সচেঞ্জ হয়। এগুলো আমাদের শরীয়তপুরের মানুষ জানে না। আমি চাই আমাদের অর্জনগুলো আগে আমাদের শরীয়তপুরের মানুষেরা জানে। তো এটাই আমার আবেদন থাকবে যে শরীয়তপুরের জন্য একটা কর্নার হোক, শরীয়তপুর পোর্টালে প্রাথমিক শিক্ষার জন্য একটা কর্নার হোক, এবং এর জন্য যতটুকু সাহায্য সহযোগিতা প্রয়োজন তথ্য দিয়ে শ্রম দিয়ে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। ধন্যবাদ। এখন আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি যারা মোহাম্মদ মিজানুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক, জালিস ইউনিভার্সিটি। মাইক দিতে হলো। ডাক্তার মিজানুজ্জামানের অধীনে আমি কাজ করি। তার সম্পর্কে সবকিছু বলার সময়টা এখন নাই, তো তারপরে বলি বাংলাদেশের অন্যতম বেসরকারি প্রতিষ্ঠান খান ফাউন্ডেশনের সাথে তার কাজের যদি বলি, এর আগে তিনি ডক্টর মঈন খানের মিলেনিয়াম সায়েন্স ইউনিভার্সিটিতে কাজ করতেন। উনি একজন পরিবেশ বিজ্ঞানী। উনি অসংখ্যবার আমাকে বলেছেন
যে শরীয়তপুরের পুকুরগুলো কেন ভরাট হয়ে যাচ্ছে, পদ্মা সেতুর পরে শরীয়তপুরের নদীর উপরে কতটুকু প্রভাব পড়তে পারে, উনি এটা নিয়েও কাজ করতে চেয়েছেন। আমি বলেছি স্যার আমার সামর্থ্যটা হোক, শরীয়তপুরে এই বিষয়ে আমি আপনার সাথে কাজ করার সুযোগ গ্রহণ করব। ধন্যবাদ। বাঙালি জাতির জীবনে আজকের দিনটার গুরুত্ব অত্যন্ত অপরিসীম, যার কারণে হয়তো আমাদের উপস্থিতির সংখ্যা কম। যে আজকে নববর্ষ, বাংলা নববর্ষ, তা আমি আমার বক্তব্যের শুরুতেই সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই। আমি আসলে এখানে আসার পরে যে জিনিসগুলো দেখলাম, সেখানে যে আপনাদের শরীয়তপুর পোর্টাল স্লোগানটা হচ্ছে আমাদের ভাবনায় আমাদের শরীয়তপুর। তো এখন আসলে বলতে হয় যে আমি সর্বাগ্রে ম্যাডামের সাথে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ভিদেরগঞ্জবাসীকে, যারা এই উদ্যোগটা নিয়েছে। কারণ হচ্ছে যে আমাদের ভাবনায় আমাদের শরীয়তপুর, ভিদেরগঞ্জ শরীয়তপুরের বাইরের কোনো উপজেলা নয়। কিন্তু এই অনুষ্ঠানটা যদি আজ শরীয়তপুর সেন্ট্রালি হতো, তাহলে আমার মনে হয় যে আরো একটু বৃহৎ পরিসরে অনেকেই জানতে পারত। কারণ একটা উপজেলায় এতগুলো উদ্যোক্তা ফ্রি সার্ভিসের মাধ্যমে এই যে এত গুরুত্বপূর্ণ একটা কাজ করছে, এর জন্য আমি ভিদেরগঞ্জের সকল উদ্যোক্তা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তারা কাজ করে যাবেন। আসলে একটা কথা আছে যে স্মৃতিময় অতীত এবং সম্ভাবনাময় ভবিষ্যৎ, এর মাঝখানের সময়টা হচ্ছে বর্তমান। আমরা সবসময় বর্তমানেই অবস্থান করি, কিন্তু আমাদের অতীতের তথ্য আমাদের মেমোরিতে থাকে, আর ভবিষ্যতে আমরা কি করব সেই পরিকল্পনাটা আমরা অন্তর দিয়ে উপলব্ধি করি যে ভবিষ্যতে কি করব। তো শরীয়তপুর পোর্টাল আর যে উদ্যোগটা নিয়েছে, এটা আমি মনে করি যে ইংলিশে একটা শব্দ হচ্ছে আর্কাইভ, আর একটা হচ্ছে ওয়েবসাইট বা ভিজুয়াল, যে জিনিসটা ভিজুয়াল বা দৃশ্যমান। তো আর্কাইভসে সাধারণত অতীতের জিনিসগুলো থাকে, আর ভিজুয়াল জিনিসটা সব জায়গায় থাকে। তো আজ গুগল যে সার্চ ইঞ্জিন তৈরি হয়েছে, গুগল এত সমৃদ্ধ হয়েছে, তাদের বিভিন্ন তথ্য উপাত্ত, অতীতের তথ্য এবং বর্তমানের তথ্য দিয়ে, এবং ভবিষ্যতে কি করা হবে তারও কিছু পরিকল্পনা আমরা গুগল থেকে পেয়ে থাকি। তো আমাদের বর্তমানে যে আমাদের মানে এই সরকারের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল ডিজিটাল বাংলাদেশ তৈরি করা, এই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য এবং উপাত্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সেই ক্ষেত্রে আমাদের ডাটা এবং ইনফরমেশন একান্ত দরকার। এখন এই ডাটা এবং উপাত্তগুলো আমরা সাধারণত গুগল থেকে নিয়ে থাকি বা বিভিন্ন সোর্স থেকে নিয়ে থাকি। এখন এখানে আমরা বলছি যে পোর্টাল, পোর্টাল এর বাংলা শব্দ হচ্ছে প্রবেশদ্বার। এখন যেহেতু নাম দিয়েছি আমরা শরীয়তপুর পোর্টাল, সুতরাং এই প্রবেশদ্বার, এই দরজা দিয়েই আমরা শরীয়তপুরের সকল তথ্য আমরা এখানে পাব। কিন্তু আমাদের এক ভাই বলেছেন যে শুধু কেন শরীয়তপুর, এখানে তথ্য থাকবে আরো অনেক রিচ, আরো অনেক তথ্য থাকবে, শুধু শরীয়তপুরের তথ্য থাকবে না। তো শরীয়তপুরের তথ্য তো থাকবেই, এই সাথে সাথে অন্য জায়গার তথ্য এখানে থাকবে, যে তথ্যগুলো অন্য জেলা বা অন্য প্রতিষ্ঠান, অন্য সংগঠন, অন্য ব্যক্তি গ্রহণ করে যাতে উপকৃত হয়। আমি এই ক্ষেত্রে একটা জিনিস আমার বলতেই হয় যে আমি সবাইকে চিনি না, কিন্তু যারা পিছন থেকে আমাদের সুলতান মাহমুদ সোহাগকে সহযোগিতা করছে, কারণ সে কিন্তু প্রচন্ড ক্রিয়েটিভ একজন মানুষ এবং সবসময় সৃষ্টিশীল, তার মাথায় সবসময় সৃষ্টিশীলতাই ঘরে। আমি দীর্ঘদিন প্রায় 5 বছর তার সাথে কাজ করছি। তো সে কিন্তু সবসময় ইনোভেশন চিন্তা করে। তো এখন এই যে এই শরীয়তপুর পোর্টালটা, এটাও কিন্তু ওই ইনোভেশনের একটা পার্ট।
এখানে তিনি অনেক কিছুই আনতে চেয়েছেন, ওনার পরিকল্পনার কথা আমাকে ব্যক্ত করেছেন। আমি আমার ক্ষুদ্র মেধা দিয়ে যতটুকু সাহায্য করা দরকার আমি ওনাকে করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও করবো যতদিন আমি এখানে থাকবো। আর যেহেতু তথ্য এবং ইনফরমেশনের যুগ, সুতরাং আমরা মানে যে এখানে বসেই আমাকে সাহায্য করতে হবে তা না, আমি যেখানেই থাকি না কেন আপনাদের সাথে আমি আছি। তো সব এক্ষেত্রে আমি আর একটা জিনিস যেটা করছি সেটা হচ্ছে যে আমরা যে ইনফরমেশন কালেকশন যারা করব, এখন এই ইনফরমেশনগুলো যখন কোনো শিক্ষার্থী তার রিসার্চের কাজে ব্যবহার করবে, রিসার্চের কথা আমাদের যে ডাক্তার ভাই বলেছেন, আসলে রিসার্চের জন্য ইনফরমেশন একান্ত একটা গুরুত্বপূর্ণ পার্ট। এই ইনফরমেশন একান্ত দরকার। তো এই ইনফরমেশনগুলো অথেন্টিকেশন মানে কতটুকু সত্য ইনফরমেশন, এই ক্ষেত্রে যারা এই তথ্যগুলো কালেকশন করবেন আমি তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, বিনীতভাবে বলতে চাই যে তথ্যের সত্যতা, রিসার্চের ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে তথ্যের সত্যতা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। সুতরাং যে তথ্যটা আমি নিয়ে আসবো এই তথ্যটা যতদূর সম্ভব সঠিক তথ্য। এই তথ্য যদি সঠিক না হয় তাহলে এই শরীয়তপুরের মনে করেন যে সাপে কাটার বিষয় নিয়ে রিসার্চ হচ্ছে, এখন সাপে কাটার বিষয়ের ওই তথ্য যদি সঠিক না হয় তাহলে রিসার্চের রেজাল্ট কিন্তু অন্যরকম হয়ে যাবে, রেজাল্ট সঠিক হবে না। এজন্য যারা তথ্য কালেকশন করবেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে তথ্যগুলো যাতে সঠিক হয়। আর একটা জিনিস যে এখানে যে আমাদের যে শরীয়তপুর পোর্টালের লক্ষ্য উদ্দেশ্য আমাদের সুলতান মাহমুদ সোহাগ তার মূল প্রবন্ধে সঠিকভাবে উপস্থাপন করেছেন, যেখানে থাকবে হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তথ্য, গুরুত্বপূর্ণ অর্গানাইজেশনের তথ্য এবং ট্রান্সপোর্টেশন এবং কমিউনিকেশনের তথ্য। তো ওই যে আমার এক ভাই বললেন যে এই ক্ষেত্রে অনেক সময় যে নাম্বার ধরেন একটা মেল নাম্বার অথবা একটা ফোন নাম্বার যদি ওই ভুল থেকে যায়, এই জন্য ভুল যাতে না থাকে যার জন্য আমরা এইগুলোকে সব সময় মানে মডারেট করতে হবে, সব সময়টা আপডেট করতে হবে। এখন এই আপডেটের ক্ষেত্রে আমার এক ভাই বলেছেন যে আসলে এখানে একজন মানে ফুল টাইম একজন কর্মকর্তা বা ফুল টাইম যাতে কাজ করে সেরকম। এখন আমাদের সবার তো হয়তো ফুল টাইম করার সুযোগ নেই, কিন্তু যারা যতটুকু করবো তারা ওই ফুল টাইমের মতো করেই যাতে সঠিক জিনিসটা আমরা সেখানে ইনপুট করতে পারি, এটা আমি অনুরোধ করছি। আর এই পেজ, এই যে ওয়েবসাইটের এই পেজটা যেরকম আমরা গুগল থেকে যখন ডাটা নেই তখন গুগল রেফারেন্স ব্যবহার করি রিসার্চের ক্ষেত্রে, যেখান থেকে আমরা ডাটা বা ইনফরমেশনটা নেব সেই রেফারেন্সটা ওখানে উল্লেখ করতে হয়। তা আমরা যদি এই পেজের ডাটা নেই এই পেজটাও কিন্তু রিসার্চের ক্ষেত্রে উল্লেখ হবে এবং এই তখন এই রিসার্চের ক্ষেত্রে এই পেজের নাম যাবে, তখন ওয়ার্ল্ড ওয়াইড এর খ্যাতি ছড়িয়ে যাবে যদি তথ্যগুলো সঠিক তথ্য হয়। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড একজন রিসার্চার যখন এই জিনিসটা উল্লেখ করতে যে আমি অমুক সোর্স থেকে ডাটা নিয়েছি, এই সোর্সটার নাম কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সারা মানে গবেষণার ক্ষেত্রেও একটা ভূমিকা রাখতে পারে গুগলের মতো, যদি আমরা ইনফরমেশনগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারি। আর পরিশেষে আর কি বলবো, যেহেতু অনেক সময় হয়ে গেছে, মানে দীর্ঘ কথা আর বলতে চাচ্ছি না। তো এই ক্ষেত্রে আমাদের যারা কাজ করবে তাদের সম্পৃক্ততা, তাদের মানে ত্যাগ, তাদের হচ্ছে আন্তরিকতা সব কিছু এবং এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সরি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বেতারগঞ্জ পৌরসভার সফল মেয়র শ্রদ্ধাভাজন বড় ভাই আবুল বাশার চোখদার সাহেব মহোদয়কে তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। 2012 সালে
আমি এই প্রতিষ্ঠান যখন প্রতিষ্ঠিত হয়, আমি তখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বর্তমান হায়দ্রাবাদ পৌরসভার মেয়র জনাব আবুল বাশার চোপদার স্যারের প্রতিষ্ঠিত সেবাতে কর্মরত ছিলাম। তখন উনি আমাকে কাজ করার এতটা সুযোগ দিয়েছিলেন যে আমি হয়তো ওখান থেকে কিছুটা সৃষ্টিশীল, আমাকে যদি বলা হয় সেখানে তার কিছুটা অবদান আছে, তার প্রতিষ্ঠানের এবং তার এই যে সুযোগ দেওয়ার বিষয়টা আছে। এই ধারণা থেকে এই শরীয়তপুর পোর্টালের যে জঠর বা শরীয়তপুর পোর্টালের যে প্রাথমিক ধারণাটা, সেটা স্যারের প্রতিষ্ঠিত সেবা। সেই জন্য স্যারকেও আমি কৃতজ্ঞতা জানাই, তিনি আমাকে কাজ করার অনেক সুযোগ দিয়েছেন, অনেক স্বাধীনতা দিয়েছিলেন। এবং এই কারণে আজকে এই 12 বছরে আমরা কখনোই কোনো অনুষ্ঠান করিনি, শুধুমাত্র ভেদরগঞ্জ পৌরসভায় এবং প্রধান অতিথি আবুল বাশার চোপদারকে রাখার এইটাই কারণ। ফিউচারে আমরা হয়তোবা অনেক যাব, অনেক স্থানে যাব, উঁচু নিচু যাইব, কিন্তু স্যার যদি আমাদের সাথে থাকেন, আমরা স্যারের সাথে বা স্যার আমাদের সাথে থাকবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। শরীয়তপুর পোর্টাল একযোগ পূর্তি উপলক্ষে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাকে প্রধান অতিথি করছেন। আমার চাইতে যোগ্যতা সম্পন্ন লোক এই স্টেজে বসা থাকার পরেও আমাকে এই এখানে বসাইছেন, আমি তো যেতে পারি না। সেই দায়বদ্ধতা থেকে, এই প্রতিষ্ঠানকে ভালোবাসা থেকে আমি যেতে পারি না। তো আমি দুই একটি কথা বলে শেষ করব। আমার প্রায় 4 মাস 3 দিন পরে হয়তো আমার বয়স 50 হয়ে যাবে। আমার 6 বছরের পর 7 বছর থেকে আমার স্মৃতিতে, আমার জীবনের সমস্ত কিছু আমার মনে আছে, আমি বলতে পারি। আমাদের তথ্য প্রযুক্তি বলে যোগাযোগের যে মাধ্যম, এই মাধ্যমটা শুরু কিন্তু আমরা সবাই এখন যদি ওটা ব্যবহার করি না, তাহলে নোকিয়া হবে। এটা নাম শুনে নেয়, এটা ব্যবহার করে নেয়, এরকম লোকের সংখ্যা খুব কম। তারা কি হলো? তারা এই যুগের সাথে তাল মিলাইতে না পেরে তারা কিন্তু আজ হারিয়ে গেছে বলা যায়। তারা এই যুগের সাথে তাল মিলাতে পারে। আমার এক আত্মীয় তার বাবার অসুস্থতার কথা বলে আমাকে একটা চিঠি পোস্ট করায় দিলেন, তাকে তার বাবা অসুস্থ দেশে, তাকে যেন দেখতে এসে। আমি আজকে চিঠি দিয়েছি, উনি চিঠি পেয়ে আবার যখন দেশে আসছে, এসে দেখে তার বাবা 6 দিন আগে মারা গেছে। এই খবরটা পৌঁছানোর অন্য কোনো পদ্ধতি তখন ছিল না, একমাত্র লঞ্চ ছিল, কিন্তু তখন ছিল জনবাতাস, লঞ্চের যাতায়াত বন্ধ ছিল 3 দিন। তো এই ছিল তখনকের আমাদের তথ্যের যে আদান প্রদানের ব্যবস্থা। আমার ভাইয়েরা বিদেশে থাকতেন, আমার মা চাচিরা দেশে থাকতেন, বোনেরা দেশে থাকতেন, স্বামীর কাছে একটা পত্র লিখতেন, ওইটার উত্তরে আসতো 1 মাস পর। তো আমার সমস্যা এখন, আর উত্তর যদি আসে 1 মাস পর, তাইলে কি আমার এই সমস্যা সমাধান হবে? তো এই সৃষ্টি, যারা এই তথ্যকে আমাদের জীবনের সাথে মিশিয়ে দিয়েছে, এটা যে মূল উদ্যোক্তা, যারা এই নিয়ে গবেষণা করেছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই যে তারা আমাদের জীবনকে সহজ করেছে। পাশাপাশি অসভ্যদের জন্য, বেয়াদবের জন্য এই মোবাইল ফোন কিছু জীবনকে নষ্টও করেছে, তবে আমাদের জন্য আমাদের কাজকে সহজ করে দিয়েছে, অনেকটাই সহজ করে দিয়েছে। তো শরীয়তপুর পোর্টালের আজকের এই একযোগ পূর্তি অনুষ্ঠান আমি নিজে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আর সুলতান মাহমুদ সোহাগ যথার্থই বলেছেন, তার সমস্ত প্রবন্ধটা আমি শুনেছি। আসলে ভালো কাজের যদি নিয়ত করেন, এখানেই নেক পাবেন। করতে পারেন নাই, অসুবিধা, কিন্তু ভালো কাজের ইচ্ছা পোষণ করাটা কি আমাদের জন্য কোনো বাধার কারণ হতে পারে? পারে। সুতরাং সুলতান মাহমুদ সোহাগ ওই সময় থেকে আমি দেখছি তার ভিতরে প্রতিভা আছে, যে কোনো সৃষ্টিতে সে নিজেকে সম্পৃক্ত করতে চায়। আর যদি তার পাশে এই যে আপনাদের মতো গুণীজনেরা থাকে, তাহলে সোহাগের সেই কাজ করতে আরো সুবিধা হয়ে যায়। আপনারা ছিলেন বলে, সোহাগকে সহযোগিতা করছেন বলে আজকে ছোট পরিসরে হলো যে একযোগ পূর্তির যে অনুষ্ঠানটা আমরা করতে পেরেছি বা আপনারা করতে পেরেছেন, এটা নিঃসন্দেহে ছোট করে দেখার কিছু নেই। আমরা ভবিষ্যতে অবশ্যই জেলা সদরে বড় অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনুষ্ঠান করতে পারবো।
তো এই তথ্য প্রযুক্তির যে বিষয়টা, এই বিষয়টা হলো যে কাজটা এখন হাসিমুখ করে যে নিজের খেয়ে বনের মস্তারাইতে হয়, সোহাগ এবং ঈশ্বরপুর পোর্টাল সংশ্লিষ্ট যারা আছে সেম কাজ, যে আমি নিজের টাকা দিয়ে আমি মানুষের কল্যাণের জন্য এই কাজটা করব। এইটাকে অন্যভাবে দেখেন না, এটাকে দেখেন যে আমি মানুষের জন্য যে কাজটা করতে যে আমার নিজের টাকাটা দিচ্ছি, এই টাকাটা আল্লাহ তাআলা দান হিসেবে কবুল করবেন। কারণ এই টাকাটা আপনাদের এমনি এমনি চলে যায় না। এই টাকাটাকে খালি আপনি একটু নিয়ত করে দেন যে আমি আমার মৃত বাবা মা দাদা দাদির জন্য সদকা হিসেবে, দান হিসেবে আমি এই প্রতিষ্ঠানকে দান করলাম, এটা যে মানুষের কল্যাণে কাজ করবে। তাহলে আমাদের দুটা দিক হবে, একটা হবে যে আমাদের কল্যাণ, আমার পূর্বপুরুষদের জন্য দোয়ার ব্যবস্থা। এই প্রতিষ্ঠান করে এমন কোনো কাজ করবে না যেটা মানুষের কল্যাণের জন্য বাধার সৃষ্টি হবে। সমস্ত কাজগুলো হবে এই প্রতিষ্ঠান থেকে মানুষের কল্যাণের জন্য। যেহেতু মানুষের কল্যাণের জন্য কাজ করবে, অনেক কথা হয়েছে, আর আমারও কথা বলতে এখন আর ভালো লাগছে না। আমি একটু যে এমপি মহোদয়ের সাথে একটু দেখা করে বিদায় নিব। তো আমি দুই একটি কথা বলি যে আমি এই প্রতিষ্ঠানের সাথে থাকতে চাই। আর এই প্রতিষ্ঠানে যে পাঠাগারে একটা পাঠশালা আছে, ওটার অফিস নিয়ে আমি জেনেছি। যদি তারা মনে করে যে আমার এই পৌরসভায় একটা কক্ষ চায়, আমি তাদের সেই একটা কক্ষের ব্যবস্থা করে দেব। যদি মনে করে যে এখানে না, আমি একটু উপজেলার কাছে থাকতে চাই, তাহলে আমার উপজেলার মসজিদ মার্কেটের 3য় তলায় আমার একটা অফিস আছে। ওটা যদিও কি বলে যে সামাজিক রাজনীতি ওখানে আসলে সংমিশ্রিত, তো লাইব্রেরি করার জন্য ওই অফিসের পাশে জায়গা দেওয়ার জন্য চেয়ার টেবিল দেওয়ার মতো আমার সেই ব্যবস্থা আছে। যদি সেখানেও চায় আমি তাদের সেখানে সেই ব্যবস্থা করব। আর পৌরসভায় আসলে আমাদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত দুর্বল, কারণ পৌরসভার নিজস্ব আয় বলতে তেমন কিছু নেই। আর রাষ্ট্রীয় বরাদ্দ থেকেও আমরা তেমন এখন আর রাষ্ট্রীয় বরাদ্দ কমিয়ে দিচ্ছে। আমি একটা খারাপ সময়ের ভিতরে আসলে আমার দায়িত্বভার গ্রহণ করি। যখন আমি মেয়র হিসেবে আসি তখন শুরু হয় করোনাকালীন সময়, যখন সরকারের রাষ্ট্রের সব দৃষ্টিভঙ্গি তখন মানুষকে বাঁচিয়ে রাখা আর অন্ন বস্ত্র দেওয়া আর অন্য কিছু। যখন আমি সচিব স্যারের সাথে দেখা করতে বলছি আপনার কোনো উন্নয়নের দরকার নেই, আমি কি বলেন যে স্যার আমি নতুন মেয়র হয়ে আপনার কাছে দেখা করতে আসছি, আর আপনি বলেন আমার উন্নয়নের দরকার নেই। কয় না, আপনার বিদ্যুৎ জ্বালিয়ে এখন মোমবাতি জ্বালিয়ে বসে থাকবে, মানুষদের যতটুকু পারেন আপনি ওখানে বসে বসে যতটুকু সম্ভব ততটুকু দেন, আপনার বাড়তি কোনো কাজের প্রয়োজন নেই। আমি একটু হতাশ হলাম, বলে যে আপনি কি চা খান? আমি কি জি। এখন হচ্ছে চা খাবেন চিনি ছাড়া, চিনিও দিয়ে কালকে চা খাবে। কারণ আমার রাষ্ট্রের ইচ্ছতা সাধনটা এইভাবেই শুরু করতে চাই। আপনি চিঠিতে 2-3 দিন পর পেয়ে যাবেন। তারপর দেখলাম যে সমস্ত বরাদ্দ আপ্যায়ন খাত, অফিস স্টেশনারি খাত তার শুরু করে সব 50% বাতিল করে। তো ওই সময় শুরু করে পরবর্তীতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এখন 3য় যুদ্ধ দামাদাম বেজে উঠছে। আজ ইসরায়েলে হামলা করেছে ইরান, তার আগে তারা আক্রান্ত হয়েছে। একটা খারাপ সময় পার করছে। এই খারাপ সময়ের ভিতর দিয়ে আমরা ভালো কাজগুলোকে করার জন্য সামান্য দিয়ে আমরা সহযোগিতা করব। আমি ব্যক্তিগতভাবে আমার সেবা থেকে আমি এই শরীয়তপুর পোর্টালকে যতটুকু সম্ভব সহযোগিতা করব। ভেদেরগঞ্জ পৌরসভা থেকেও আমি আমার সাধ্য অনুযায়ী আর্থিক এবং মানসিকভাবে, শারীরিকভাবে, ব্যক্তিগতভাবে যতটুকু সহযোগিতার দরকার আমি এই শরীয়তপুর আজকের এই অনুষ্ঠানের, এই প্রতিষ্ঠানের যুগপূর্তি অনুষ্ঠানে যারা এসেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা এসে এই বিনা স্বার্থের অনুষ্ঠানে, বিনা পারিশ্রমিক অনুষ্ঠানে, এবং এখানে আসলে লস আছে এটা জেনেও এই অনুষ্ঠানের আয়োজক শুরু করে এই যারা আমরা উপস্থিত হয়েছি তারা এই সময়টা দিয়েছেন, এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ, একেবারে সর্বশেষ দিন পর্যন্ত থাকবো। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এই শরীয়তপুর পোর্টালের
কল্যাণ এবং উত্তরোত্তর উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি ঘোষণা করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব গোলাম কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তরিকতার সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি জনগণের বিপুল ভোটে নির্বাচিত গাজীপুর পৌরসভার মেয়র সুনামধন্য মেয়র আবুল বাশার চৌধুরী সাহেবকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি মিজানুর রহমান স্যার পরীক্ষা নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত শিক্ষা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমাদের মাঝে উপস্থিত আজকের অতিথিবৃন্দ এবং উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন ভাই বোনেরা। আমরা এই পোর্টালের 12 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আজকে এই পৌরসভা মিলনায়তন অডিটোরিয়ামে আছি। 12 বছর আগে পোর্টালটি তৈরি হয়েছিল বেদরগঞ্জ হাই স্কুল মাঠের থেকে। বেদরগঞ্জ হাই স্কুল মাঠ থেকে বসে সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সেখান থেকে আজকে 12 বছর পরে অনুষ্ঠানে আমরা বেদরগঞ্জ পৌরসভার অডিটোরিয়ামে আসতে পেরেছি। আগামী 12 বছর পরে ইনশাআল্লাহ আমরা আশা করব আরো অনেক দূরে এগিয়ে যাব সকলের সহযোগিতায়। আর আজকের এই পয়লা বৈশাখ এই জন্য উপস্থিতি কম, শুধু এটাই না, আরেকটা কারণ আছে। এই মেয়র সাহেব এক লাস্ট বলে গেছেন যে এখানে আসলে শুধু দিতে হয়, কিছু পাওয়া যায় না, এটা সবাই জানে। 50 জন লোক পোর্টালের মর্মতাই বোঝে না, এই জন্য এখানে উপস্থিত করা সম্ভব হয় না। পোর্টাল কি এটাই জানে না, শুধু এখানে দিতে হয়, পাওয়া যাবে কোনো এক সময়। এই অপেক্ষা আমাদের মধ্যে ধৈর্য নাই। দিলে দিলে গড়া ক্ষুদ্র ক্ষুদ্র টাকা থেকে আজকে এই অবস্থান। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক মুসলিম সর্দার। আমরা সকলভাবে সবকিছুতে তার থেকেও সাহায্য সহযোগিতা কামনা করছি। ভবিষ্যতে উনি আমাদেরকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করছি। আজকে যারা এখানে এসেছেন, যারা সময় দিয়েছেন, সকলের মূল্যবান সময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য পোর্টালের থেকে আমার পক্ষ থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের মতো এখানেই আমাদের অনুষ্ঠানের মন্তব্য ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক, আজকের ভাবনায় আমাদের শরীয়তপুর এই মূল মন্ত্রকে সামনে রেখে শরীয়তপুর পোর্টাল দীর্ঘ 12টি বছর যাবৎ তথ্য সংগ্রহের কাজ করছে এবং সমাধান করে আসছে। আজকে 1 যুগ পূর্তি উপলক্ষে বেদরগঞ্জ পৌরসভার হল রুমে আজকে যে কেক কাটার মাধ্যমে আজকের এই সেই অনুষ্ঠানটি উদযাপন করা হলো। উপস্থিত ছিলেন বেদরগঞ্জ পৌর মেয়র আবুল বাশার চৌধুরী সহ এই পোর্টালের সাথে সম্পৃক্ত সকলে। আজকে এই পোর্টালের এই যুগপূর্তি অনুষ্ঠান থেকে আমি বিদায় নিচ্ছি। ভালো সকলকে ধন্যবাদ।